নীলা, তোকে একটা কথা বলার ছিল। শোন, তোর আজে বাজে কথা শোনার টাইম আমার নাই। যা এখান থেকে। প্লিজ কথাটা একবার শোন। আমি বলছি না এখান থেকে যা। প্লিজ একবার শোন। ওকে বল, আর যদি উল্টাপাল্টা কিছু বলস তো খবর আছে। আসলে আমি না তোকে এই ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। কথা বলার সাথেই। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই এই কথা বলার সাহস পেলি কোথায়? ফকিন্নি হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দে। আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি নিজের করার ধান্দা, তাই না? সত্যি নীলা, মামা সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আমি শুধু তোকে ভালোবাসি। চুপ। তোদের মতো ছোট লোকের বাচ্চাদেরকে ভালো করেই চেনা আছে। যা এখান থেকে। এরপর যদি কখনো আর একবার বলিস আমাকে ভালোবাসিস, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। মনে থাকে জানো। আমি আর কিছু না বলে রুমে এসে অনেক কান্না করলাম। চোখ লাল হয়ে গেছে। গরিব বলে কি ভালোবাসতে পারি না? গরিবরা কি মানুষ না? নাকি গরিবদের ভালোবাসার অধিকার নাই? গালটা ব্যথা করছে খুব। থাপ্পড়টা খুব জোরে মেরেছিল। মামি ডাক দিল। আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে বললাম, আসতেছি। তারপর চোখ মুখ মুছে মামির কাছে গেলাম। জি মামি, বলেন। এ কি, তোমার গালে এমন দাগ কেন? আর তোমার চোখগুলো এত লাল হয়েছে কেন? কই কিছু না না তো মামি। দেখি নীলাও অবাক হয়ে তাকিয়েছে। মামি আসলে গালে মশা বসেছিল তো, তখন রাগ করে থাপ্পড় মেরেছিলাম, তাই মনে হয় দাগ হয়ে আছে। এইটা তুমি কাজ করছো? এইভাবে কেউ চর মারে কেউ নিজেকে? আরে বাদ দেন তো। আমি একজন গরিব বাবা মায়ের ছেলে। আমার কিছু হলে কিছু যায় আসে না। বলার সাথে সাথে মামি আর একটা থাপ্পড় দিয়ে দিল। চুপ বেয়াদব ছেলে, তুই জানোস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আরে মামি কাঁদেন কেন? তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। সরি মামি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আমার মাথায় হাত রেখে বল, তুই আর কখনো নিজেকে ছোট লোক গরিব বলবি না। ঠিক আছে, বলবো না। এইসব দেখে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এখানে আমার তেমন কোনো বন্ধুও নাই, তাই সব সময় বাসায় একাই কাটাতে হয়। বিকেলবেলা একটু ছাদে গেলাম। বসে বসে ভাবছি কবেই গরিব ছোট লোকের খাতা থেকে নিজের নাম পরিবারের নাম মুছে ফেলতে পারবো। এমন সময় দেখি নীলা কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে ছাদে আসলো। আমি অন্যদিকে মন দিলাম। ওর কিছু কিছু কথা শোনা যাচ্ছিল। শোনো না বাবু, আমাকে বিয়ে করবে কবে? সত্যি বাবু? ঠিক আছে, আমি বাবাকে কালকেই তোমার কথা বলবো যে রাজ তোমার সাথে কথা বলতে চায়। ওকে বাবু, তাহলে এখন রাখি। ওকে বাই। এই, তুই ওখানে কেন? এমনি ভালো লাগছে তাই বসে আছি। আমি এখানে কথা বলছিলাম, এগুলো শুনতেছিলি তাই না? আর আমি তো তোর আগে আসছি ছাদে। চুপ। তুই জানোস আমি এই সময় ছাদে কথা বলতে আসবো, তাই আগেই এসে বসেছিলি। আরে আমি সত্যি বলছি, আমার ভালো লাগছিল না তাই এসে বসে আছি। ওকে, যা এখান থেকে। একটা কথা বলবো? চর খাওয়ার কথা মনে আছে? এটা তোর ভালোর জন্যই বলবো। কি বল? এই যে তুই রাজের সাথে সম্পর্ক করেছিস, এই রাজ ছেলেটা কিন্তু ভালো না। বলার সাথে সাথে আবার দুটা থাপ্পড়। তোর লজ্জা নাই? তোকে এত অপমান অবহেলা করি, তারপরও আমাকে রাগাস? আমি তো তোর জন্যই বললাম। তুই কে আমার ভালো মন্দ জ্ঞান দেওয়ার? আমি তোর ফুফাতো ভাই। চুপ ফকিন্নি, আবার ভাই? প্লিজ নীলা, এই ফকিন্নি কথাটা বলবি না। এটা শুনলে খুব কষ্ট লাগে। তাও তো তোর লজ্জা হয় না? বা আমার সাথে কথা বলস? তোর সাথে কথা না বললে তুই খুশি? তুই আমার সাথে কথা না বললে আমার থেকে খুশি আর কেউ হবে না। ওকে, তোর সাথে আর কখনো কথা বলবো না বলেই চলে আসলাম। তারপর থেকে আর নীলার সাথে কথা বলি না। ভার্সিটিতে গেলাম অনেক দিন পর। নীলার বান্ধবী মিম আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি নীলার জায়গায় আর কাউকে ভালোবাসতে পারবো না। গেট দিয়ে ঢোকার সাথে সাথে মিম আমার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর ভার্সিটি আসলে কেন? না এমনি। তুমি জানো না আমি তোমাকে না দেখলে পাগলের মতো হয়ে যাই? আমি দেখ, এসব বাদ দাও। আমি তোমাকে ভালোবাসি না। আমি তো ভালোবাসি। প্লিজ চলো না, একটু ওইদিকে হাঁটি। কিছু না বলে চলতে লাগলাম। হঠাৎ করে নীলা কোথা থেকে যেন সামনে এসে দাঁড়ালো। ভালোই তো, প্রথমে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চাইছিলি, ফেলতে পারিস নাই। এখন আমার বড়লোক বান্ধবীদের দিকে নজর দিয়েছিস। কিরে ছোট লোকের বাচ্চা, কথা বলস না কেন? চুপ। আর একটা বাজে কথাও বলবি না ওর নামে, ওকে? তোর এত জলে কেন ওর জন্য? কারণ আমি তামজিৎকে ভালোবাসি। ও তাই বুঝি। শোন, এই ছোট লোকের বাচ্চা তোকে ভালোবাসে না, শুধু বড়লোক হওয়ার জন্য তোকে কাজে লাগাবে, আর কিছু না। ছি ছি,
নিজের ফুফাতো ভাইয়ের সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধে না? কে ফুপাতো ভাই? ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ফুপাতো ভাই হতে পারে না। চুপ নীলা, তোমার 2 পায়ে ধরি, তুমি আর কিচ্ছু বলবে না। কেন? সত্যি কথা শুনতে খুব কষ্ট হয় তাই? হ্যাঁ, আমি ছোট লোক, গরিব, কিন্তু লোভী না। তুই লোভী, আর তোর মতো লোভী ছেলে আমি আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লোভী ছেলে আমার ফুপুর পেটে হয় নাই, অন্য কারো সন্তান তুই। আমি আর সহ্য করতে না পেরে ঠাস করে 2 থাপ্পড় দিয়ে দিলাম। পুরা ভার্সিটির সবাই হা করে তাকিয়ে রইল। নীলা চুপচাপ ওখান থেকে চলে আসলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কার না এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে? আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওই, তুমি কাঁদতেছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এটা কি করলাম? নীলাকে থাপ্পড় দিতে পারলাম আমি? তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় আমি হলে আরো কয়টা বেশি দিতাম। আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে। না, আমার মন খারাপ হলে আমি একাই থাকি। ওকে, যাও তাহলে। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে ভাবতে আসলাম বাসায় সব কিছু দিছে ভেঙে, কিন্তু বাসায় এসে দেখি সব ঠিকই আছে, সব কিছু স্বাভাবিক। আমি চুপচাপ রুমে চলে গেলাম। একটু পর নীলা আমার রুমে আসলো। আমি তো পুরাই অবাক। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা চাওয়া উচিত আমার। তুমি কেন যাচ্ছ? পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি আবার ওর কথা শুনে অবাক হলাম। আমি তো স্বপ্ন দেখছি না। একটা চিমটি কাটো তো। আউ, এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো দিতে বললে। তা আজকে হঠাৎ করে এত ভালো ব্যবহার, কাহিনী কি? সরি, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যক্তি আর একটাও নাই। কেন এমন মনে হলো? আমি তো সবসময় এটাই চাইতাম, তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমার সাথে কথা বলো, আমার সাথে মিলেমিশে থাকো। ও তাই? হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বলবো না তোরে। কেন বলবি না আমাকে? চল নিচে যাই, আম্মুর সামনে চল, আম্মুর কাছে বলবো। ওকে। তারপর আমরা নিচে মামির কাছে এলাম। মামিও অবাক আমাদের দুজনকে একসাথে দেখে। কি ব্যাপার আজকে দুজনে একসাথে? কেন থাকতে পারি না নাকি? কেন পারবি না? তাহলে মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না, কানে কানে বলবো, না হলে তামজিৎ শুনে ফেলবে। আমি শুনলে কি হবে? না, আমি তোকে বলতে পারবো না। ওকে, আমাকেই বল। তারপর নীলা মামির কানে কি যেন ফিসফিস করে বলল। মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশি। আমাকে কেউ বলো না প্লিজ। চুপ, এটা আমার আর আমার আম্মুর পার্সোনাল ম্যাটার, তুই শুনবি কেন? তাহলে আমাকে রুমে ডেকে আনলে কেন? এই এমনি। তামজিৎ, তোমার আব্বু আম্মুকে কালকেই ঢাকায় আসতে বলো। কেন মামি? মুখে মুখে কথা বলে যাও, যা বলছি তাই করো। ওকে। তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আব্বাজান, ভালো আছি। মা, মাহিমার তুয়া কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার মামা মামি আর নীলা কেমন আছে? জি আব্বাজান, ভালো আছে। আমি আসলে আব্বাজান একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বল। কালকে তোমাকে আর আম্মুকে মামি ঢাকায় আসতে বলেছে। কেন? আমি জানি না, কালকে আসলেই জানতে পারবে। ঠিক আছে, কালকেই চলে আসবো। ওকে, রাখি তাহলে, ভালো থাকবেন। ওকে। তারপর একটু ঘুম দিলাম। বিকেলবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো। ওঠ, সন্ধ্যা হয়ে আসলো, এখনো ঘুমাস? না, একটু খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও চল, ছাদে যাব। হঠাৎ নীলার এমন পরিবর্তন দেখে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। ওই কি হলো? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে তারপর ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছি না। ব্যস্ত শহরটা কত সুন্দর, তাই না? তবে গ্রামের মতো না। তাই বুঝি, গ্রাম আরো সুন্দর। হ্যাঁ, গ্রাম অনেক অনেক সুন্দর, যার ফসলে ভরা মাঠের দিকে তাকালে ভুলে যায় সব দুঃখ কষ্ট। তাহলে একবার গ্রামে নিয়ে গেলি না কেন? তুই গেলে তো নিয়ে যেতাম। হ্যাঁ, আমি যাব, নিয়ে যাবি? হ্যাঁ। তোমার হাতটা ধরি। কেন কেন? যা, ধরবো না। হ্যাঁ, কেন কেন? কেন কেন? তোর মাথা। ধর আমার হাত। না, ধরবো না। তুই না বললি ধরবি? তখন ধরতে চাইছিলাম, তুই ধরতে দেস নাই। এখন তো ধরতে বলেছি, ধর। না, এখন মনে চাচ্ছে না। রাগ হয়েছে বুঝি?
জানি না। আরে বল না। আমি পেছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাস? তুই আমার হাত ধরলি কেন? তুই চলে যাচ্ছিস তাই? যখন জামাইয়ের সাথে হাত ধরে একেবারে চলে যাব তখন কি করবি? চুপ হয়ে গেলাম। কিরে চুপ হয়ে গেলি কেন? তখন আর কি করব, কিছুই তো করার নাই। তোর হাত ধরে থাকার যোগ্যতা তো আমার নাই। আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই, তাহলে এখন ধরলি কেন বল? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠাস করে দেব না একটা, ভাবলো তাই না? আমি কি ভাব নিলাম? তুই নিজেই তো বলেছিলি আমার কোনো যোগ্যতা নাই। বলেছিলাম, এখন তো বলি নাই। তা বলস নাই। তাহলে এত বেশি কথা বলস কেন? ঠিক আছে, আর বলবো না। ওকে। ও আরেকটা কথা, কালকে থেকে যদি তোকে ওই মিমের আশেপাশে দেখি, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কেন যাব না? মিম আমাকে ভালোবাসে। চুপ। ভালোবাসার কথা বলে গলা টিপে মেরে ফেলবো তোকে। কেন, তুই যে রাজকে ভালোবাসুস, আমি কিছু বলি নাকি? ঠিক আছে, আমি আর রাজের সাথে কথা বলবো না। কেন, আমি কে যার জন্য তুই তোর ভালোবাসার মানুষের সাথে কথা বলবি না? এত কিছু বলতে পারবো না। ওকে। আসলে মিম মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমার কলার ধরে মিম ভালোবাসে, আর আমি কি করি? তোর মাথায় বাড়ি দেই। তাই করস, সারাদিন শুধু অপমান করস, আর কিছু বললেই থাপ্পড় দেস। নীলা রেগে বেগুন হয়ে গেছে। আমি তোকে মারি তাই না? দাঁড়া। কথাটা বলেই একটা লাঠি হাতে নিয়ে মাথায় দিল বাড়ি। তারপর আর কিছু জানি না। নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এ কি, নীলা আমার বুকে শুয়ে আছে। এই অবস্থায় নীলাকে খুবই সুন্দর লাগতেছে। মন চাচ্ছে কপালে একটা চুমু দেই। যেই ভাবা সেই কাজ করতে গেলাম, কিন্তু মাথাটা তুলতে যাব, পারলাম না। মাথায় প্রচণ্ড ব্যথা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা, তার মানে মাথা ফাটছে। কি মেরে বাবা, সত্যি সত্যি মাথায় বাড়ি মারছে। প্রচণ্ড জোরে হিসু পাইছে। কি করি? নীলাকে বুক থেকে সরাতে চাইলাম, আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওই নীলা উঠ, ওই নীলা উঠ না প্লিজ, না হলে আমি শেষ। প্লিজ উঠ, না হলে আমি গেলাম। জোরে করে দিলাম ধাক্কা, ঠাস করে নিচে পড়ে গেল। ও মা গো, আমি গেলাম গো। দৌড়ে টয়লেটে চলে গেলাম। এসে দেখে নীলা রাগে অজগরের মতো ফুঁসতেছে। না, এখন ভাব না ধরলে রক্ষে নেই। ও মা গো, কি ব্যথা! উফ, ভূত ভূত! ওই চুপ। একদম চুপ। কোথায় ভূত? তুই এত রাতে আমার রুমে কেন? সারা রাত তোর রুমে ছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? কই, আমি তো কাউকে ফেলাইনি। আমি জানি তুই সব কিছু জেনেও না জানার ভান করতেছিস, আর তুই প্রতিশোধ নিয়েছিস। আমি কোনো প্রতিশোধ নেইনি, আমার প্রচুর হিসু পাইছিল, তাই তাড়াতাড়ি চলে গেছি। আর তখন তো তোকে দেখলাম না আমি। দেখবি কেমনে তোর চোখ থাকে আকাশে। চুপ থাক, তোর ডায়লগ শোনার টাইম নাই আমার, ঘুম পাচ্ছে। ও, এখন যদি মিম পেঁচাল পারতো খুব মজা লাগতো তাই না? আমি কারো কথাই শুনতে চাই না, আমি ঘুমাই। বলেই শুয়ে পড়লাম, দেখি নীলাও খাটে আসলো। তুই খাটে আসলি কেন? ঘুমাবো তাই। না, তুই আমার সাথে ঘুমাবি না। কেন? আর এতক্ষণ তোর সাথেই ছিলাম। কি? হ্যাঁ। আল্লাহ, তুমি জানো আমার সাথে কি কি করেছে? ওই চুপ শয়তান। তুই তো আমার ইজ্জতে হাত দাস নাই। ও আল্লাহ, এই ছেলের দেখছি মুখে কোনো কথাই আটকায় না। কেন, আমি তো সত্যি কথাই বলেছি। উফ! ওই কাদস কেন? তুই আমার বউয়ের সম্পদ এইভাবে নষ্ট করলি? আল্লাহ, কিভাবে এই ছেলেকে বোঝাবো আমি ওর শরীরে একটুও ধরি নাই। চুপ! আমি দেখেছি তুই আমার বুকের উপর ঘুমিয়েছিলি। কি? তুই দেখেই আমাকে ফেলেছিস? না না, মানে তা না। চুপ, আমি সব বুঝে ফেলেছি। শোধ হয়ে গেছে। কি শোধ হয়েছে? তুই আমার মাথা ফাটিয়েছিস, আমি তোকে ফেলে দিছি। শোধ। তুই সুস্থ না, এজন্য মারলাম না, না হলে তোকে এমন মারতাম বাপের নাম ভুলিয়ে দিতাম। হয়েছে, আর চাপা দিতে হবে না। কি? আমি চাপা মারি? না না, আমি চাপা মারি। এবার আমি ঘুমোতে পারি। ওকে যা, ঘুমা। ওকে, আর খবরদার আমার এই দিকে আসবি না। ওকে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আবারও নীলা আমার বুকে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। ও, আর একটু ঘুমাই। ঘুমাও, কোনো সমস্যা নাই, আমাকে ছাড়ো, আমি যাই। না। ওই, আমি কি তোর জামাই নাকি তুই আমাকে এভাবে ধরে ঘুমাবি? কি? কেন, হলে কি সমস্যা নাকি? হ্যাঁ, তোর মতো ডাইনি বউ লাগবে না আমার। লাফ দিয়ে উঠে গেল। কি আমি ডাইনি? আমি জানি এটা বললে তুই উঠে যাবি, এই জন্যই বলেছি যা, এবার ফ্রেশ হয়ে নে। কলেজে তো যাওয়া যাবেই না। এইটার শোধ পরে নেব।
বলেই নীলা ফ্রেশ হয়ে চলে গেল। বিশ্বাসই হয় না নীলা এত তাড়াতাড়ি এতটা ভালো হয়ে যাবে, আমার সাথে এত ভালো ব্যবহার করবে। তারপর আমিও ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে মামি জিজ্ঞেস করলো কালকে কি হয়েছিল আর আমার মাথা কিভাবে ফাটলো। আমি নীলার দিকে তাকালাম, দেখলাম নীলার মুখটা শুকিয়ে গেছে ভয় পেয়ে। যদি আমি বলে দিই তাই। কি হয়েছে বলো? আসলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কে যেন পেছন থেকে মাথায় বাড়ি মারলো। তারপর কি হয়েছে জানি না, জ্ঞান আসার পর দেখি আমি রুমে। কে মেরেছে? দেখতে পাওনি তাহলে? না মামি, দেখতে পেলে তো ডাইনি হোক বা শাকচুন্নি ধরে এমন কেলাতাম সারা জীবন মনে রাখতো। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীলাও দেখে আমার পেছন পেছন অজগরের মতো রাগে ফুঁসতে ফুঁসতে আসতেছে। আমি জানি এখন কাল নাগিনে একটা ঝড় তুলবে, তাই আমি আগে থেকেই ঝড়ের মোকাবেলার প্রস্তুতি নিলাম। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। এই আমি ডাইনি, আমি শাকচুন্নি। না, তুই তো রাজের বউ, ডাইনি হতে যাবি কেন? এখানে রাজ আসলো কোথা থেকে? কেন, যা সত্যি তাই তো বললাম। না, এটা সত্যি না। আমি তোকে বিয়ে করব। আমি তো বিয়ে করব না। কেন? মিম আমাকে ভালোবাসে, মিমকে বিয়ে করব আমি। ও, তার মানে আমি তোকে ভালোবাসি না? কেন, তুই তো রাজকে ভালোবাসিস, আমাকে তো না। দেখি নীলার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। একটু পর মামির ডাক শুনলাম। ওই তামজিদ, ওই নীলা, কই তোরা? দেখ কে এসেছে। কেমন আছো আব্বু আম্মু? ভালো, তুমি কেমন আছো নীল? ভালো। আব্বু, তোমাদের আসতে তো কোনো সমস্যা হয়নি? পড়ালেখা কেমন হচ্ছে মামুনি? জি ফুপি, ভালো। ঠিক আছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। তারপর আব্বু আম্মু ফ্রেশ হতে চলে গেল। আমার মাথা রাগে গরম হয়ে গেল। একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, আর আমার মাথা ফেটে গেছে সেটার দিকে কোনো নজরই নেই। নীলা মনে হয় আমার রাগটা বুঝতে পারলো, এই জন্য আমাকে চোখ মেরে বলল, খুব হিংসা হয়, আমার মতো হতে চাও? তোর মতো কখনো হব না আমি, বলে চলে আসলাম সেখান থেকে। 30 মিনিট পর নীলা আমাকে ডেকে নিয়ে গেল। ওই চল, নিচে সবাই তোকে ডাকতেছে। কেন? এখন আমাকে ডাকবে কেন? তোকে দিয়ে হয় না? চল, যেতে বলছে না? না, আমি যাবো না। যা বলে দে। কি বললি, যাবি না? মাথায় আর একটা বাড়ি খাবি নাকি? না না, যাচ্ছি। আর এক বাড়ি গেলে আমি হয়তো মরে যাব, তাই জানের ভয়ে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই একসাথে, মামা মামি আব্বু আম্মু সবাই। আমাকে ডাকা হয়েছে? হ্যাঁ। কেন? তোমাকে ফাঁসিতে ঝুলাবো তাই। না, আমি এক্ষুনি মরতে চাই না। চুপ, তুই নাকি নীলাকে ভালোবাসিস? কে বলছে? আমি তোর কাছে জিজ্ঞাসা করেছি, বল। আমি ভালোবাসলে কি হবে? নীলা তো বাসে না। বিয়ে করবে নীলাকে? কিভাবে? সেটা তো সম্ভব না। তুমি করবে নাকি তাই বলো। হ্যাঁ হ্যাঁ বলার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে গালে পাপ্পি দিল সবার সামনে। এই নীলা, তোর কি লজ্জা শরম কিছু নাই নাকি? সবার সামনে এভাবে পাপ্পি দেয় নাকি? লজ্জায় আমার মুখটাই লাল হয়ে গেছে। আরো মেয়ে হয়ে কি করে এটা পারলো? তাহলে তো হলোই, তাহলে বিয়ে কতদিন পর হবে? ওদের পড়ালেখা শেষ হোক তারপর। না, বিয়ে হয়নি, হবে। এখনই হবে মানে? বাবা, আমি চাই বিয়েটা 2-1 দিনের ভেতরেই হয়ে যাক। কিন্তু কোনো কিন্তু না আব্বু, আমি যা বলছি তা না হলে আমি বিয়ে করব না। ঠিক আছে, কালকেই বিয়ে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে হবে? কোনো হবে, এখন শুধু বিয়ে হবে, পরে সব কিছু হবে। আর কিছু বললাম না। তারপরের দিন বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, জানি না কি হবে। অবশেষে বুকে সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখেই বলে উঠল, ওয়েলকাম মিস্টার তামজিদ। ওই, আমি এখন তোমার স্বামী, এখন নাম ধরে ডাকা যাবে না। কে আমার স্বামী? কেন আমি? তুই আমার স্বামী, মাই ফুট। তুই এতটা বোকা আমি কখনো ভাবতেই পারিনি। কেন, আমি কি করেছি? তুই ভাবলি কি করে আমি ভার্সিটির সবার সামনে চড় খেয়ে অপমান হয়ে তার প্রতিশোধ না নিয়ে ভালো হয়ে যাব? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। এই বিয়েটা করেছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। এখন থেকে প্রতিনিয়ত তোকে তিলে তিলে কষ্ট দেব। দেখো, মজা করা বাদ দাও। আমি কেন তোর সাথে মজা করতে যাব? আর তুই ভাবলি কিভাবে তোর মতো ফকিন্নির পোলারে আমি স্বামী হিসেবে মেনে নেব এত সহজে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? বললাম না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে আমি অপমান আর আমাকে চর্দার প্রতিশোধ নেব। কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হতে লাগলো। সত্যি মেয়েদের বোঝা খুবই কঠিন। খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হয়েছিল সেই দিন। আমি চাই তুই সব সময় এইভাবেই কষ্ট পাস। আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে আসলাম। আমার খুবই খারাপ লাগতেছে। নীলা আমার সাথে এত অভিনয় করলো, আমি একটু বুঝলাম না। ওর পাতা ফাঁদে পা দিলাম, কিছু করার নাই।
বসে বসে এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে আমিও জানি না। সারা রাত একটু ঘুম হয়নি। দেখি মামি ডাকতেছে, ওই নীলা উঠ, ভার্সিটি যাবি না? ওই নীলা উঠো, সকাল হয়ে গেছে। মামি ডাকতেছে। না, আমি উঠবো না, যা এখান থেকে। আমি নীলার হাত ধরে টেনে তুললাম। যা, দরজা খুলে দাও, মামি ডাকতেছে। চুপচাপ দরজা খুলে দিল। যা ফ্রেশ হয়ে আসো দুইজনে, তারপর খেতে আয়। যাও, আমি তামজিৎকে নিয়ে আসতেছি। ওকে। মামি চলে গেল। নীলা এসে ঠাস করে থাপ্পড় মারলো। তো সাহস তো কম না, তুই আমার শরীরে টাচ করস। আমি কি করলাম? তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আরে মামি ডাকতেছিল, তুমি উঠতেছিলে না, তাই তো টেনে তুলেছি। চুপ, ছোট লোকের বাচ্চা, এই সুযোগে আমার শরীরে টাচ করছস। ছোট লোকের বাচ্চা কথাটা না বললে খুশি হতাম। কেন, সত্যি কথা বললে খুব কষ্ট হয় তাই না? বড়লোক হওয়ার খুব শখ তাই না? না, তোমার মতো বড় লোক হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কিছু বুঝে না। আসল ছোট লোক তো তুমি। তোমার মতো নিচু মনের মানুষ আমি আর একটাও দেখি নাই। বলার সাথে সাথে আরো দুটো থাপ্পড়। এখন সত্যি কথা শুনে খুব কষ্ট হয়, তাই আমারও কষ্ট হয় যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করো। আজকে থেকে আরো অনেক বেশি শুরু করব। আমাকে থাপ্পড় দেওয়ার জন্য তোকে এত এত কষ্ট দেব, কল্পনাও করতে পারবি না। আর যদি এই সব কথা বাসার কাউকে বলস, তাহলে তোর এমন হাল করব, বুঝতেই পারছস কি করতে পারি। ঠিক আছে, আমিও দেখাবো আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার বেড়ে দিল। এখন সবার সাথে হাসি মুখেই কথা বলছে। বাহ, অভিনয়টা ভালোই করতে পারো, নাম্বার 1 অভিনেত্রী। চুপচাপ বসে রইলাম। কি ব্যাপার তামজিৎ, খাচ্ছ না কেন? ও, খাচ্ছি তো। কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। ও, আজকে ভার্সিটি যাবে নাকি? হ্যাঁ, আমি যাব। আমি কি থাকবো নাকি বাসায়? কেন আজকে কেন ভার্সিটিতে যাবে? না মামা, আমাকে যেতেই হবে। নীলা বাসায় থাক, আমি একা যাব। মানে আমি যাব না কেন? আমিও যাব, ওকে? আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হতে লাগলাম যাতে নীলার সাথে যেতে না হয়, কিন্তু সেই বিপদটাই হলো। কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি চুপচাপ বেরিয়ে আসলাম। নীলা আমার পেছন পেছন এসে মামাকে বলল, তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। না মামা, সব মিথ্যে কথা। আমার লেট হয়ে যাচ্ছে, তাই চলে যাচ্ছি। দেখছো, বউয়ের থেকে তার কাছ থেকে সময়ের মূল্য বেশি। তামজিদ, তুমি ঠিক কাজ করছো। বউয়ের থেকে সময়ের মূল্য সবসময় বেশি দিবে, তাহলে জীবনে বড় হতে পারবে। ও, কেউ আমাকে ভালোবাসে না। বাবা প্লিজ একটু লেট করে ওর সাথে নিয়ে যাও। কিন্তু মামা। কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। ওকে, আমি 5 মিনিট দাঁড়াচ্ছি। ওকে। তারপর 10 মিনিট পর আসলো। কিছুই বললাম না, চুপচাপ গেলাম, রিক্সা করে গেলাম। যাওয়ার সাথে সাথে মিম সামনে হাজির। আজকে এত লেট কেন? আমি কিছু বলার আগেই নীলা বলে ফেললো, তোকে সব কিছুর হিসাব দিতে হবে নাকি? আমি তোর সাথে কথা বলছি না। সো তুই এখানে নাক না গলালে খুশি হব। ও, আমার স্বামীর সাথে তুমি লুটুর পুটুর করবে, আমি কিছু বলবো না তাই না? তোর কথা শুনে হাসি পায়। যাকে দুই চোখে দেখতে পারে না, উঠতে বসতে অপমান করে, তাকে স্বামী বলতে তোর লজ্জা লাগে না? স্বামী মানে বুঝিস তুই কি? তোর কাছে শিখতে হবে নাকি আমার স্বামী মানে? আমার কাছে তুই কি শিখবি? বাবা মার কাছে এই কিছু শিখতে পারিস নাই? চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না। আমার খুব খারাপ লাগে যে তোর বাবা মা এত ভালো মানুষ হয়ে তোর মতো একটা জানোয়ার মেয়ে কীভাবে জন্ম দিল, যে মানুষের দুঃখ কষ্ট বোঝে না, মানুষের নরম জায়গায় আঘাত করে। চুপ। খুব কষ্ট হয় তাই সত্যি কথা শুনলে। প্লিজ মিম চুপ থাকো। আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। কপাল খারাপ থাকলে যা হয় তাই হয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম, রিক্সা চালিয়ে খেতাম, তবু ওর মতো মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখে পানি এসে গেছে। মিম, তুমি এখান থেকে একটু যাও প্লিজ। ওকে। আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। বলার সাথে সাথে ঠাস করে 7-8টা থাপ্পড় দিল। আমার গালটা মনে হচ্ছে ফেটে গেছে। আজকে তোর জন্য আমাকে ওর মতো মেয়ে এত অপমান করলো, এর ফল খুব খারাপ হবে, মনে রাখিস, খুব খারাপ হবে। বলেই চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানেই বসে পড়লাম। আমার বন্ধু সায়ন এসে বলল, দোস্ত, ও মানুষ নাকি পশু? পশুরও তো মায়া দয়া আছে, ওর তো তাও নাই। ও পশুর থেকেও খারাপ। এইভাবে কাউকে কেউ চর মারে? কি রে, কিছু বলস না কেন? একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। ওকে, এখন কি করবি বল? ক্লাস করবি নাকি এখানেই বসে থাকবি? জানি না।
শোন, তোর জায়গা যদি আমি হতাম না, ওর মতো মামাতো বোন গলা টিপে মেরে ফেলতাম। ও তো একটা পশু। ওর মতো মামাতো বোন না থাকলেও চলবে। প্লিজ আমাকে একটু চুপচাপ একা থাকতে দে। ওকে, তুই একাই থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি পুরো শক খেলাম। আমজিদ, এতক্ষণ কোথায় ছিলে? কেন, ভার্সিটি গিয়েছিলাম। মিমকে? আমার ডিপার্টমেন্টে পড়ে। তোমার সাথে মিমের কি সম্পর্ক? মিম আমার ভালো বন্ধু। সব মিথ্যা কথা। নীলার সাথে ওর অন্য সম্পর্ক আছে। তুমি নাকি ইউনিভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথে থাকো, আর নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কিছুই বলো না। মামি, আপনি সত্যিটা কি সেটা আগে জানেন, তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমি কিছু জানতে চাই না। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সবসময় আগলে রাখতাম, আর আজ তুমি আমাদের সাথে এমন করছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাবে? মামি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। প্লিজ আগে আমার কথাগুলো শুনেন, তারপর যা খুশি বলবেন, আর যা শাস্তি মাথা পেতে নেব। অনেক শুনেছি, আর কিছু শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে এসে পড়লাম। নীলাও আসলো আমার পেছন পেছন। তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনাও করি নাই। এখন তো মাত্র শুরু করেছি। তোকে ওই দিনের চরটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, ঠিক এইভাবে। ভুল আমি করেছি, শাস্তিটা আমাকে দে। কিন্তু মামিকে কেন কষ্ট দিলে আজকে? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে যেন তোকে না দেখি। মিশলে তোর সমস্যা কোথায়? আমাকে তো ভালোবাসোস না, আবার স্বামী হিসেবে মানুষ না। তাহলে আমি যা মনে হয় তাই করি, তাতে তোর কি? তোকে তোর মতো করে চলতে দিলে যে আমি প্রতিশোধ না হবে না? প্রতিশোধের নেশাই একদিন তোমাকে খুব কাঁদাবে, মনে রেখো। কাঁদবে তো তুমি, আমি শুধু তাকিয়ে দেখবো সেই কষ্ট। আচ্ছা, কি করলে তুমি শান্তি হবে বলো, আমি তাই করব। তবু আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও প্লিজ। তুই আমাকে সেদিন ভার্সিটির সবার সামনে যেভাবে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ আমি প্রতিদিন নেব, তাহলেই আমার শান্তি। আর যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে? বাবা, ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না, তাহলে তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি সব কিছু বলে দেবো মামা আমাকে। এখন কেউ তোর কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগে সবার মাথায় ঢুকিয়ে দিছি তুই অন্য মেয়ের সাথে মেলামেশা করস। এখন তোকে কেউ বিশ্বাস করবে না। ওকে, ভালো। বলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে টেনশন কমে, কষ্ট কমে, তাই দোকান গিয়ে সিগারেট কিনে নিলাম 1 প্যাকেট। তারপর বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ করে ঠাস করে খাট থেকে নিচে পড়ে গেলাম। পড়ে অনেক ব্যথা পেলাম। তাকিয়ে দেখি নীলা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। তোর সাহস তো কম না, তুই বিছানায় শুয়ে আছিস। মানে বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। সেটা তো ভালোভাবে বললেই হতো। এভাবে কেউ ফেলে দেয় নাকি? ফালিয়েছি, বেশ করেছি। তুই মরলে আরো খুশি হতাম। আমি বুঝলাম এই মেয়ের সাথে যত কথা বলবো তাতে অপমান হতে হবে, তাই চুপচাপ উঠে ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে বসে চোখের পানি ফেলতে লাগলাম। তারপর আর সারাদিন ছাদ থেকে নামলাম না। একের পর এক সিগারেট খেতে লাগলাম। যেহেতু প্রথম, তাই অনেক কষ্ট হয়েছে সিগারেটগুলো খেয়ে। রাত 10টা বেজে গেছে কখন বুঝতেই পারি নাই। একটু পর দেখি মামি ছাদে আসলো। তুমি এত রাত করে ছাদে কেন একা বসে আছো? না, এমনি ছাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। ঠিক আছে, আসো, খাবার খাবে? না মামি, আপনি যান, আমি খাবো না। কেন? না, খিদে নেই তাই। খিদে নেই মানে? আসো, খাবে? আপনি যান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। তারপর আমি নিচে চলে আসলাম। খাবার টেবিলে বসলাম কিন্তু কিছু খেলাম না। কি ব্যাপার, কিছু খাচ্ছ না যে? না, আসলে পেটে খিদে নাই তো, খেতে মন চাচ্ছে না। খিদে নাই তো আগে বললেই পারতে, তাহলে তো খাবারগুলো নষ্ট হতো। ওই চুপ, ও আগেই না করেছিল, আমি জোর করে নিয়ে এসেছি। এক কাজ করো, যেটুকু খেতে পারো খাও। না মামি, আমি একটুও খেতে পারবো না। ওকে, তাহলে না খেলে। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। সিগারেট খাওয়া আমার একদম পছন্দ না, ওকে? এরপর যেন কখনো সিগারেট হাতে না দেখি। কি বলছি কথা কানা যায় না? আমি কিছু বলেছি, তার উত্তর চাই। আমার কোনো কিছু কারো ভালো লাগুক বা না লাগুক, তাতে আমার কিছু যায় আসে না। তার মানে সিগারেট খাবি, তাই তো? হ্যাঁ, খাবো। আমি এক্ষুনি আব্বুকে বলে দিব। যা বলে দে। আর কতদিন তোর বাপের ভয় দেখাবি? তোদের বাসায় থাকি, খাই, তার জন্য আমি নিজে থেকে কিছুই করতে পারবো না নাকি? আমি একটা মানুষ, পশু না। আর একজন মানুষ কখনো পশুর মতো করে বাঁচতে পারে না। আজকে থেকে তুই যত অপমান করতে পারিস করিস,
কিছুই বলবো না। সিগারেট খেলে আমার রুমে থাকতে পারবি না। ওকে, থাকবো না রুমে, তাও তুই শান্তিতে থাক। বলেই চলে আসলাম ছাদে। সারা রাত ছাদের এক কোনায় বসে কাটিয়ে দিলাম। সারা রাত চোখে কোনো ঘুম নাই। সকালবেলা মামি ছাদে এসে আমাকে দেখে বলল, তুমি এত সকালে ছাদে কেন? এমনি আসলাম, অনেক দিন ধরে সকালে ঘুম থেকে উঠি না তো, তাই আর কি। ও ভালো, সকালে ঘুম থেকে ওঠা তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এখন থেকে সবসময় সকালে উঠবো। ওকে ভালো, তুমি থাকো তাহলে আমি যাই। ওকে। তারপর ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। আজকেও মিম আসলো সামনে। কেমন আছো? ভালোই, তুমি? এই তো। তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? কই? চোখের নিচে কালো হয়ে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাশ হয়ে গেছে। কই, আমি তো বুঝলাম না। তুমি আবার বুঝি? সত্যি আমি কিছুই বুঝি না, বোঝার ক্ষমতা আমার নাই। যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? না, কিছু না। না বললেই হলো, আমি সব বুঝি। কিছু একটা অবশ্যই হয়েছে। কি হয়েছে সেটা বলো। ওই নীলা আসতেছে, তুমি প্লিজ চলে যাও। কেন? নীলা কি বাঘ না অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী যে ওরা দেখে চলে যেতে হবে? নীলা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। তুমি এত কথা না বলে প্লিজ যাও তো। না, আমি যাব না, দেখি ও কি করতে পারে। যদি তুমি এখান থেকে না যাও তাহলে আজকেই তোমার সাথে আমার শেষ কথা। মানে? হ্যাঁ। ওকে, আমি যাচ্ছি। মিম চলে গেল, আমি একাই বসে রইলাম। নীলা আসলো। কি রে ফকিন্নির বাচ্চা, আজকে তোর প্রেমিকা আসে নাই? আমার প্রেমিকার খবর না রেখে নিজের প্রেমিকের খবর রাখো। তোর কাছে শুনে খবর রাখতে হবে নাকি? আমি সব সময় খবর রাখি। এত খবর রাখো, এজন্যই তো অন্য মেয়ের সাথে সময় কাটাই। খবরদার রাজের নামে আর একটা বাজে কথা বললে তোর জীবন আমি শেষ করে দিব। বাব্বা অসাধারণ মানুষ। সত্যি কথা বলে তার বিনিময়ে যে থাপ্পড় হয়, তার আজকে তা প্রমাণ দেখলাম। কোনটা সত্যি? আমার বিএফ খারাপ, অন্য মেয়ের সাথে সময় কাটায়, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি বিশ্বাস করি না এই সব কথা। ওকে, আমি প্রমাণ দেব। প্রমাণ দেখে নিজেকে সামলাতে পারবি তো? ওকে, প্রমাণ দেখা। আমি জানি পারবি না। ওকে, আমার সাথে আয়। কোথায়? আমার সাথে আয়। তারপর আমিও গেলাম ওদের সাথে। মিম আমাদের ভার্সিটি পেছনে নিয়ে গেল। দেখ তো চিনতে পারিস কিনা ছেলেটাকে। রাজ এখানে ওই মেয়ের সাথে এখানে কি করছে? কি করছে নিজে জিজ্ঞাসা কর। ওকে। তারপর নীলা রাজের কাছে গেল। রাজ? নীলা, তুমি এখানে? আমি এখানে। এই মেয়েটা কে আর তুমি এই মেয়ের সাথে কি করো? তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। মানে? ঠিক আছে, শোনো। ও হচ্ছে নুসরাত। আমার পরিবার থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। কি? তাহলে আমি কে আর আমার কি হবে? তোমার কি হবে? তুমি বিয়ে করেছো, স্বামীর সাথে সুখে সংসার করবে। আর কি করবে? চুপ চিটার, তোর জন্য আমি এখনো তামজিদকে স্বামী হিসেবে মানি নাই। আমি চিটার? চিটার তুই আমার সাথে চিটারি করে তামজিদকে বিয়ে করেছিস, এখন ওরে ছেড়ে আমার কাছে আসতেছিস? তুই একটা নষ্টা মেয়ে। আর কি বললি তুই? স্বামী হিসেবে মানুষ না? 1 বছর বিছানার রাতের পর রাত কাটিয়েছিস, আর তোদের মাঝে কিছু হয় নাই, আমি এটা মেনে নেব? ভাবলি কিভাবে? আমি বাচ্চা নাকি? তুই আমার সামনে তোর ওই পাপি মুখ দেখাবি না, যা। ঠাস করে 5-6টা থাপ্পড় মারলো। হ্যাঁ আমি পাপী। তোর মতো ছেলেকে ভালোবেসে আমি পাপী হয়েছি। দিনের পর দিন একজন ভালো মানুষকে অপমান করেছি। তোর মতো নিচু মনের ছেলেকে বিশ্বাস করে নিজের স্বামীকে তার অধিকার না দিয়ে আমি পাপ করেছি। যে পাপ আল্লাহ ক্ষমা করবে না। রাজ, এই মেয়ে এসব কি বলছে? বাদ দাও তো এইসব মেয়েদের কথা। এরা টাকা দেখে শুধু, টাকা যার এইসব মেয়েরা তার। চল এখান থেকে। রাজা নুসরাত চলে গেল। নীলা সেখানেই বসে পড়ল, অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আমি কাছে যেতে চাইলাম, মিম যেতে দিল না। না, একটু বুঝতে দাও কষ্ট নামক জিনিসটা কত ভয়ঙ্কর। কিন্তু কোনো কিন্তু না। ওকে, তারপর চলে আসলাম। বাসায় নীলাও চলে এসেছে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। একদম সন্ধ্যায় ফিরলাম বাসায়। এসে একটু পড়ালেখা করে রাতের খাবার খেয়ে ছাদে চলে গেলাম। নীলার আমাকে রুমে রাখবে না। ছাদে গিয়ে প্রতিদিনের মতো আজকেও এক কোনায় বসে সিগারেট খাচ্ছি আর আকাশের তারা দেখছি। ভালোই লাগে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে বসে তারা দেখতে। এমন সময় নীলা আসলো ছাদে, আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে আমি আমার মতো সিগারেট খেতে লাগলাম। এখানে কি করছো? দেখতেই তো পারছো। ওকে, রুমে চলো। কেন? ঘুমাবে না? হ্যাঁ। তাহলে চলো। আমার ঘুমের স্থান রুমে না, এই খোলা আকাশের নিচে।
সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। না, তুমি একদমই ঠিক করেছো। আমি তোমাকে কি দিতে পারবো? আমার না আছে কোনো টাকা, না আছে কোনো সম্পদ। এখনো রাগ করে থাকবে? আমার তো কোনো রাগ নেই, আর আমার মার তো কেউ নেই, তাহলে আমি কার উপর রাগ দেখবো? ওকে, আমিও আজকে থেকে এই ছাদেই থাকবো। কেন? আমার স্বামী যেখানে, আমিও সেখানেই থাকবো। আসলে আমাকে কেন? কে তোমার স্বামী? কেন তুমি? স্বামী মানে কি সেটা তুমি বুঝো? স্বামী মানে যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল কখনো করতাম না। ওকে, এসব প্যাচাল বাদ দিয়ে যাও, রুমে গিয়ে ঘুমাও। না, যাব না যদি তুমি না যাও। না, আমি যাবো না। ঠিক আছে, আমিও যাব না। পাগলামি না করে যাও, রুমে গিয়ে ঘুমাও। আমি রুমে না ঘুমালে তোমার কি আসে যায়? হ্যাঁ, আমার। তোমার কি? না, কিছু না। বলো তোমার কি? কারণ তুমি আমার বউ। হ্যাঁ, বউ। আর বর যেখানে, বউ সেখানে থাকবে। ওকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারবো না। ওকে, আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। কেন? আমার মতো পাপী বেঁচে থাকার অধিকার নাই। আর খবরদার, তুমি আমাকে বাঁচাতে আসবে না। প্লিজ পাগলামি করো না, যাও রুমে গিয়ে ঘুমাও। আমি 10 পর্যন্ত গুনবো। এর মধ্যে আমাকে ক্ষমা করে যদি জড়িয়ে না ধরো, তাহলে সত্যি সত্যি সুইসাইড করব। অভিনয় তুমি খুব ভালোই পারো, যে কোনো অভিনেতাকেও হার মানাবে। আমি জানি এটাও তোমার নতুন কোনো ফাঁদ। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর ভুল করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি? এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করে তো অনেক ঠকেছো। আর একবার না হয় ঠকালে, না হলে বিশ্বাস করবে যেদিন আমি থাকবো না। তুমি কেন এই ছোট লোক ফকিন্নির জন্য এত কষ্ট পাচ্ছ? প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দিবে আমি মাথায় পেতে নেব। শাস্তি দিয়ে কি হবে? তুমি পারবে কি আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? না খেয়ে হাসি খুশি হারিয়ে, না ঘুমিয়ে দিন কাটানো দিনগুলো ফিরিয়ে দিতে, যা হবে খুব আনন্দময়। আমি জানি আমি পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি যতদিন পৃথিবীতে থাকবো কোনো দিন আর কষ্ট দেব না। শুধু আর একবার চান্স দাও। ওকে। সত্যি? হ্যাঁ, সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল। কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে অনেক অন্যায় করেছি যা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। বলেছি তো ক্ষমা করে দিয়েছি। আমি জানি ক্ষমা করো নাই। কেন? ক্ষমা করে দিলে অনেক আদর করতে, কিন্তু এখন করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আরে পাগলি, ক্ষমা করেছি, ঠিক আছে। আদর খাবে তাই তো? হুম। নীলার কপালে একটা চুমু দিলাম। হয়েছে এবার? না, আমি আমার ঠোঁটে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাই। কি বলো, সবাই দেখবে তো? আমি কিছু জানি না, আমি আদর চাই, অনেক অনেক আদর। ওকে, তাহলে চলো রুমে যাই, তাহলে কেউ দেখতে পাবে না। যাব, তবে হেঁটে না। তাহলে কেমন যাবে? তোমার কোলে। কি? তুমি তো অনেক মোটা হাতির মতো, আমি নিতে পারবো না। ও, আমি মোটা হাতির মতো? ঠিক আছে, তুই যা, মিমকে বিয়ে কর। ও তো খুব চিকন, কোলে নিতে পারবি, কষ্ট হবে না। আরে আরে, আমার লক্ষ্মী বউটা রাগ করে কেন? আমি বলেছি নাকি নেব না কোলে, বলেই কোলে তুলে নিলাম। হ্যাঁ, বাই বাই, টাটা। আপনারা এখন যান, আমি আমার রাগী বউটাকে আদর করে তার রাগ ভাঙাই। 2 বছর পার হতে চললো, মাহিম আর তুই এখনো সিঙ্গেল রয়ে গেলে। আমাদের দেখ, আমরা দুজন কত হ্যাপি আছি, আর তুই সব সময় মুখটা গোমরা করে রাখিস, একা একা চুপচাপ ক্লাস করিস। কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমাদের ক্লাসে, একজনকেও কি তোর ভালো লাগে না? আসলে ও এমন কেন, নিজেকে সবার থেকে লুকিয়ে রাখে, কারোর সাথে তেমন মিশেও না। কথাগুলো বলছিল মাহিমের বেস্ট ফ্রেন্ড শুভ আর ওর গার্লফ্রেন্ড তাসনিয়া। ওরা দুজন মাহিমের সবচেয়ে কাছের বন্ধু। ওরা দুজন ওকে নিয়ে অনেক চিন্তিত। বলতে গেলে প্রেম ভালোবাসা এসব কোনো কিছুতেই মাহিম বিশ্বাস করে না, কিংবা ওকে আকৃষ্ট করে না। মাহিম সবসময় একা চুপচাপ থাকে, শুধুমাত্র শুভ আর তাসনিয়ার সাথে কথা বলে, তাও খুব কম। বাকিদের সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না। মাহিম ফোন চালাতে চালাতে শুভ আর তাসনিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমার এসবে মন টানে না। আমি একাই ভালো আছি। একা মানুষের একা থাকাই ভালো। শুধু শুধু অন্য কারোর প্রতি দুর্বল হয়ে সেই দিন শেষে কষ্টই পেতে হবে। তার চেয়ে একাই ভালো আছি। আর আমার মেয়েদের পিছনে ঘোরা বা সময় নষ্ট করা একদম পছন্দ না।
আমাকে আমার মতো থাকতে দে। শুভ হতাশ হয়ে বেঞ্চে বসে মাহিমের দিকে তাকিয়ে বলল, ভাই তুই চাইলে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা, যার জন্য আমাদের পুরো ক্লাসের সব ছেলেরা পাগল, ওর সাথে রিলেশন করতে পারিস। একমাত্র তুই কখনো ওর ধারে কাছে যাসনি, একবার ট্রাই করে তো দেখ। দরকার নাই, একাই ভালো আছি। পাশ থেকে তাসনিয়া শুভর কান টেনে ধরে জিজ্ঞেস করে। কি, তার মানে তুমিও গিয়েছিলে? শুভ থতমত খেয়ে বলল, আরে না না, আমি যাব কেন? আমার তো তুমি আসো, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দেখিই না। মিথ্যা, তুমিও সাবিহার জন্য পাগল, তাই না? মাহিম শুভ আর তাসনিয়ার খুনসুটি দেখে মুচকি হাসে। আর অমনি সানজিদা আক্তার সাভিয়া ক্লাসে প্রবেশ করে ওর মেয়ে বান্ধবীদের সাথে নিয়ে। মাহিম একবার সানজিদার দিকে তাকায় আর পর মুহূর্তেই ও জানালার বাইরে তাকিয়ে থাকে। সানজিদা বেশ সুন্দরী, মানে মন কাড়া সুন্দর একটা মেয়ে। ব্রাউনিশ চুলের কালার, দুধের মতো ফর্সা গায়ের রং, আর দেহের গঠনও আকর্ষণীয়। ওকে যে একবার দেখে সে ওর জন্য পাগল হতে বাধ্য, শুধুমাত্র মাহিম বাদে। একমাত্র পুরো ক্যাম্পাসে ওই কোনো মেয়েকে পাত্তা দেয় না। যাই হোক, শুভ তাসনিয়াকে মানি মাহিমকে বলল, তোকে প্রেম করাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছি, থাক আর দরকার নেই। চল রহিম চাচার চা খেয়ে আসি, মাথাটা ঝিমঝিম দিয়ে আসি। চল। মাহিম, শুভ আর তাসনিয়া ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল। সানজিদার গ্রুপে থাকা একটা মেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তাসনিয়ার সাথে থাকা ওই ছেলেটাকে দেখেছিস তোরা? কোনটা? ছেলে তো দুইটা। আরে কি নাম জানি? হ্যাঁ মনে পড়েছে, মাহিম। এই যে চুল বড়, সব সময় চুপচাপ থাকে, ছেলেটা কারোর সাথে মেশে না, কেমন জানি। কেন রে, তোর বুঝি ভালো লাগছে ওকে? আরে না, ভালো তো দূর, কথা বলতেও ভয় করে, কেমন জানি রাগী আর গম্ভীর হয়ে থাকে। মেয়েগুলোর কথা এতক্ষণ সানজিদা শুনছিল। ওকে উদ্দেশ্য করে ওর একটা বান্ধবী বলে, সানজিদা, তোর কাছে মাহিম ছেলেটাকে কেমন লাগে? বান্ধবীদের কাছ থেকে এমন অপ্রস্তুত প্রশ্ন শুনে সানজিদা একটু বিচলিত হয়, কিন্তু নিজেকে সামনে বলল, আমি খেয়াল করিনি ওকে। তা কিভাবে করবি? তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে থাকিস, আমাদের ক্লাস টপার তুই, দেখতেও অসম্ভব সুন্দরী, একটা ছেলেকেও পাত্তা দিস না। তোর জন্য ভার্সিটির সব ছেলেরা পাগল, আর তুই কাউকেই পাত্তা দিস না। আচ্ছা, তোর কি কোনো লুকানো বয়ফ্রেন্ড আছে নাকি রে? হ্যাঁ, সত্যি করে বল। না না, আমার রিলেশন পছন্দ না, এমনিই ভালো আছি। আচ্ছা তোরা থাক, আমি লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসি। ওকে। সানজিদা লাইব্রেরির দিকে যেতে যেতে ভাবছিল, আসলে মাহিম কেমন জানি অদ্ভুত একটা ছেলে। ক্লাসের প্রতিটা ছেলে আমার দিকে তাকায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, কথা বলতে চায়, কিন্তু মাহিম আজ পর্যন্ত কোনোদিন আমার সামনেও আসেনি। এমন ছেলেও হয় নাকি? নাকি তার কাছে আমি সুন্দরী না, কি জানি। থাক, আর না ভাবি। সানজিদা এরপর লাইব্রেরিতে চলে যায়। এদিকে শুভরা চা খাচ্ছিল। মাহিম হঠাৎ করে শুভকে বলে ওঠে, শোন, কালকে নতুন বাসায় শিফট হচ্ছে, তোরা একটু হেল্প করবি? শুভ চায়ের চুমুক দিতে গিয়েও থেমে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাসনিয়া, তোমার কোনো সমস্যা আছে? আসতে পারবে তো? পারবো। কাল তো শুক্রবার, তো সমস্যা হবে না। ঠিক আছে, তো কখন আসবো আমরা সেটা বলো। সকাল 8 বা 9টার মধ্যে চলে আসিস। শুভ আর তাসনিয়া ঠিক আছে বলল। তাসনিয়া মাহিমকে আবার জিজ্ঞেস করলো। শুভ পাশ থেকে আস্তে করে বলল, আচ্ছা, নতুন বাসাটা কোথায় নিয়েছিস? এখানে। হো, তাহলে তো ভার্সিটি থেকে কাছে। আঙ্কেল জানে বাসা নিয়েছিস? ফ্ল্যাটটা সেই কিনে দিয়েছে। আচ্ছা মাহিম, তুই চাইলে তো আঙ্কেলের সাথে থাকতে পারিস, তোদের এত বড় বাড়ি আসে, তাও এভাবে। মাহিম কিছুটা রাগী কণ্ঠে বলল, এক কথা বারবার জিজ্ঞেস করবি না, সবই জানিস। যেখানে আমি শান্তি পাই না সেখানে থাকার মানে কি? আর সে ভালোই আছে, তার সেবা করার জন্য অনেক মানুষ আছে, সো আমাকে আমার মতো একা থাকতে দে। শুভ কিছু বলতে যাবে, তাসনিয়া ওর হাত চেপে ধরে ইশাই চুপ থাকতে বলে। শুভ আর কিছু বলে না। এরপর ওরা ক্লাসে চলে যায়। সেদিন ওভাবেই শেষ হয়। পরের দিন সকালে যথারীতি প্ল্যান অনুযায়ী শুভ আর তাসনিয়া এসে উপস্থিত। ওরা তিনজন মিলে সবকিছু গুছিয়ে ফেলে। তারপর লোকেরা এসে এক একে সবকিছু নিয়ে পিকআপে লোড করে ফেলে। ওরা পিকআপের সাথে সিএনজিতে করে মাহিমের নতুন বাসার দিকে রওনা হয়।
ছুটির দিন সকাল সকাল রাস্তা ফাঁকা থাকায় 1 ঘন্টার মধ্যেই ওরা নতুন জায়গায় পৌঁছে যায়। শুভ আর তাসনিয়া সিএনজি থেকে নেমে জায়গাটা দেখে অবাক। বেশ ভিআইপি একটা জায়গা, আর আশেপাশের বিল্ডিংগুলো বেশ উঁচু উঁচু। এরপর লোকেরা মাহিমের আসবাবপত্রগুলো এক একে সব 7 তলায় নিয়ে আসে। শুভ আর তাসনিয়া প্রথম মাহিমের ফ্ল্যাটে ঢুকতেই স্তব্ধ। বিশাল বড় একটা ফ্ল্যাট। ওরা দুজন অবাক হয়ে দেখছে। শুভ মাহিমকে বলল, ভাই তুই এত বড় একটা ফ্ল্যাটে একা থাকবি, তোর ভয় করবে না? আমি ভূতকে ভয় পাই না। পাশ থেকে তাসনিয়া রসিকতা করে বলে, হ্যাঁ ঠিক তো, ভূত উল্টো তোকে ভয় পায়। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছে। মাহিম না হেসে পারল না, তবে খুব স্বল্প হাসি, যা শুভ আর তাসনিয়ার চোখেও পড়েনি। আসবাবপত্র অল্প থাকায় নিয়ে আসতে বেশি সময় লাগলো না। লোকেরাই মাহিমের কথা মতো সবকিছু সাজিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। এরপর ওরা 3 জন মিলে বাকিটা গুছিয়ে ফেল। পুরো ঘরটা এখন দেখার মতো। তাসনিয়া শুভকে মজা করে বলল, আমাদের বিয়ের পর এমন একটা ফ্ল্যাট কিনে দিবা, তুমি আর আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, দেবনি। তার আগে একটা টাকার গাছ খুঁজে নি। বলেই হেসে দেয়। মাহিম পাশ থেকে বলল, চিন্তা করিস না, তোদের বিয়েতে এমন একটা ফ্ল্যাট গিফট দিবনি। শুভ আর তাসনিয়া লজ্জা পেয়ে বলল, ধুর, কি যে বলিস না, তোর দিতে হবে না, আমি কিনবনি ইনশাল্লাহ। নিবি না? ঠিক আছে, দিব না, যা। তোদের ছেলে মেয়েকে দিবনি তাহলে। বলেই মাহিম মুচকি হাসলো। শুভ আর তাসনিয়া লজ্জে শেষ। শুভ উঠে দাঁড়িয়ে বলল, উফ, তাসনিয়া চলো তো খাবার নিয়ে আসি। ওর ক্ষুধা লাগছে, তাই আমাদের পিছনে লাগছে। হ্যাঁ হ্যাঁ চলো। তাসনিয়া আর শুভ খাবার আনতে চলে যায়। ওদের সবকিছু গুছিয়ে শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, তাই শুভ চাচ্ছে লাঞ্চটা মাইমের সাথে করে যাবে ওরা। মাইম ওর বেডরুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। বেশ বাতাস আর রোদ। আশেপাশে সব বড় বড় দালান, মাঝে মাঝে ফাঁকা জায়গাও দেখা যায় না। মাইম এই বাসাটা পছন্দ করেছিল, কারণ এখানে শহরের যান্ত্রিক কোলাহল নেই। একদম চুপচাপ শান্ত পরিবেশ। ওর একাকিত্বের সময়টা আরো একাকিত্বে হয়তো কাটাতে পারবে, তাই এই ফ্ল্যাটটা নেওয়া। যাই হোক, এরপর খাবার নিয়ে আসলে সবাই মিলে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে শুভ আর তাসনিয়া বিদায় নিয়ে চলে যায়। মাইম অনেক ক্লান্ত থাকায় বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। রাতে ওর ঘুম ভাঙে। ঘুমাতুর চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:17 বাজে। কফি খেতে খুব ইচ্ছে করছিল, তাই কোনো রকম উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে গিয়ে দেখে কফি শেষ। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। এক প্রকার বাধ্য হয়ে বের হয় কফি কিনতে। কফি কিনে লিফট থেকে বের হয়ে করিডোর দিয়ে হেঁটে যে ওর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় আর চাবিতে দরজা খুলতে নেয়। অমনি মাহিম দেখে ওর পাশে ফ্ল্যাটের দরজায় একটা মেয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। মাহিম ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, সানজিদা। ওরা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন ভূত দেখার মতো শকড হয়ে আছে। মাহিম মনে মনে ভাবছে সানজিদা এখানে কেন, আর সানজিদা ভাবছে মাহিম এখানে কেন। দুজনের মাঝে চরম নীরবতা, কিন্তু সানজিদা এই নীরবতা ভেঙে প্রথমে বলে ওঠে, তুমি এখানে কিভাবে? আমি আজ এখানে শিফট হয়েছি, এটা আমার ফ্ল্যাট। কি? শিট! এত অবাক হওয়ার কি আছে? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বাই। বলে মাহিম ওর ফ্ল্যাটের ভিতর চলে যায়। গিয়ে সোফার উপর বসে পড়ে আর মনে মনে ভাবে, ভার্সিটির এত মেয়ে থাকতে এই মেয়েটাই আমার প্রতিবেশী হতে হলো। হায় রে, এখানে এসেও শান্তি নাই। মাহিম এসব ভাবছিল, অমনি বেল বেজে ওঠে। মাহিম বুড়ো কুচকে বলে, এখন আবার কে আসলো? ও উঠে দরজা খুলে দেখে সানজিদা রাগান্বিত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। মাহিম বিরক্তি নিয়ে সানজিদার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে আবার সেই নীরবতা। মাহিম কিছু বলতে যাবে, অমনি সানজিদা ওর বাসার ভিতর ঢুকে পড়ে। মাহিম আশ্চর্য হয়ে সানজিদার পিছনে পিছনে অবাক কণ্ঠে বলে, একই বাসার ভিতরে ঢুকছো কেন, সমস্যা কি? সানজিদা বাসার ভিতরে এসে ভালো করে আশপাশ দেখে মাহিমের দিকে তাকিয়ে বলে, বেশ করেছি। তুমি আমার মুখের উপর তখন দরজা লাগিয়ে দিলে কেন? এটা কেমন ব্যবহার? ভালো করেছি, তুমি যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। আর তোমার বাবা মা কেমন, এত রাতে একটা মেয়েকে বাসার বাইরে বের হতে দিচ্ছে? বের হও। সানজিদা আস্তে করে বলে, আমাকে কিছু বলার মতো কেউ নেই, যাচ্ছি আমি, কিন্তু এক সত্ত্বে। আবার কিসের শর্ত? আমি যে এখানে থাকি এবং
তুমি যে আমার পাশেই থাকো এটা ভার্সিটির কাউকে বলতে পারবে না, প্রমিস করো। আমার খেয়ে দিয়ে কাজ নাই না, যে তোমার সম্পর্কে অন্যদের কাছে বলে বেড়াবো। প্রমিস করার কিছুই নেই। তুমি যেখানে আছো আমি ধরে নিলাম জানিই না। হ্যাপি? এখন যাও। সঞ্জিতা মলিন মুখে মাহিমের দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। মাহিম দ্রুত দরজা লাগিয়ে দিয়ে সবার আগে এক গ্লাস পানি খেয়ে নেয়। পানি খেয়ে আবার সোফায় বসে। মাথাটা পুরো হ্যাং হয়ে আছে ওর। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তারপর ভাবে, আচ্ছা সঞ্জিতা এভাবে কেন বললো যে ওকে কিছু বলার মতো কেউ নেই? তার মানে কি ও আমার মতো একা? না না, এটা অসম্ভব। এই যান্ত্রিক শহরে একটা মেয়ে কিভাবে একা একা থাকবে? না, এবার দ্রুত কফিটা বানিয়ে খাই, না হলে মাথা খারাপ হয়ে যাবে। অন্যদিকে সঞ্জিতা ওর ফ্ল্যাটে গিয়ে চুপচাপ বসে আছে। ও কল্পনাও করেনি ক্লাসের সবচেয়ে অদ্ভুত ছেলেটা যে ওকে একদমই পছন্দ করে না সে ওর প্রতিবেশী হবে। ও ভয়ে আছে যদি মাহিম ক্লাসের কাউকে ওর এখানে থাকার কথা বলে দেয় তাহলে তো ও অনেক বড় সমস্যায় পড়ে যাবে। আবার মাহিমের আচরণ দেখে ওর মনে হচ্ছে না মাহিম কাউকে কিছু বলবে। সঞ্জিতার মনটা আরও বেশি খারাপ হয় মাহিমের আচরণ দেখে। আজ পর্যন্ত কোনো ছেলে ওর সাথে এমন আচরণ করেনি। ও বুঝতেই পারছে না মাহিম এমন কেন। সঞ্জিতা এসব ভাবতে ভাবতেই অনেক সময় পার করে দেয়। পরদিন সকালে মাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় যায় কফি খেতে। ওর বারান্দায় কোনো গ্রিল নেই, খোলা বারান্দা, তাই ভিটের উপর ভর দিয়ে কফি মগে এক চুমুক দিয়ে বাইরের দৃশ্য দেখতে হঠাৎ নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে। ও ঠিক বাম পাশ থেকে ঘ্রাণটা আসছিল। মাহিম বাম পাশে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। মাহিম দেখে রোদেলা সকালে সূর্যের কিরণে ঝিলমিলিয়ে সঞ্জিতা ওর ঘন কালো চুলগুলো ছেড়ে দিয়ে ঠিক ওর পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে, সম্ভবত ভিজে চুলগুলো শুকাচ্ছে। মাহিম এই দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে আছে। সঞ্জিতাকে অসম্ভব সুন্দরী লাগছিল। ও চুল মুছতে মুছতে হঠাৎ করে ডান দিকে তাকাতেই মাহিমের সাথে ওর চোখাচুকি হয়। সঞ্জিতা ভীষণভাবে লজ্জা পায় মাহিমকে দেখে। এদিকে মাহিম বেচারা হাঁ করে তাকিয়ে আছে। সঞ্জিতা দ্রুত ওনার ঠিক করে ভুরু কুচকে জোর কণ্ঠে মাহিমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ব্যাপার কি? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মেয়ে মানুষ কি আগে কখনো দেখোনি? সঞ্জিতার লজ্জাদায়ক প্রশ্নে মাহিমের হুঁশ ফিরে। ও কোনোভাবে নিজেকে সামলে দ্রুত কফি মগে এক চুমুক দিয়ে সামনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সঞ্জিতা মাহিমের এই কাণ্ড দেখে বলে, এখন ভদ্রসাচার ফন্দি চলছে তাই না? এই যে মিস্টার। মাহিম এদিক ওদিক তাকিয়ে সঞ্জিতার দিকে ফিরে বলল, আমাকে বলছো? সঞ্জিতার হাসি পাচ্ছিল অনেক। কোনো মতে হাসি চেপে রাগী ভাব নিয়ে বলে, এই সাততলায় আপনি ছাড়া আর কে আছে? ভূত? অবশ্যই তোমাকে বলছি। ও ভালো, তো কি হয়েছে? সমস্যা কি? আমার সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তোমার। আমারও কোনো সমস্যা নেই, আমি তো আরামে কফি খাচ্ছি। এই যে। বাবা, তো কফি খাচ্ছিলে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকালে কেন? আমি তোমাকে দেখিনি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ওই যে দেখো কত সুন্দর একটা নদী। সঞ্জিতা মাহিমের কথা মতো অন্যদিকে তাকিয়ে দেখে কিছুই নাই। ও রাগ করে যে আবার মাহিমের দিকে তাকায়, দেখে মাহিম নেই, মানে পালিয়েছে। সঞ্জিতা এবার হেসে দেয়। ও চুলগুলো মুছতে মুছতে মাহিমের কথা ভাবছে আর হাসছে। এমন অদ্ভুত ছিল ও আগে কখনো দেখেনি। মাহিম ওর রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ ভালোই হার্টবিট হচ্ছে। বেচারা জীবনে প্রথমে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে। ও মনে মনে বলে, মাহিম, এই মেয়ে খুব ডেঞ্জারাস, এর থেকে দূরে থাকতে হবে তোকে। উফ, কেউ এতটা সুন্দরী কিভাবে হয়? আমি তো মনে হয় ওর দিকে আর তাকাতেই পারবো না। এরপর মাহিম রেডি হয় ভার্সিটিতে যাওয়ার জন্য। একা থাকার কারণে সকালে নাস্তাটাও করতে পারে না, কারণ কেই বা বানিয়ে দিবে ওকে। সবসময় না খেয়ে ভার্সিটিতে যায়ও, আজ তার ব্যতিক্রম হলো না। যাই হোক, এরপর মাহিম কিচেনে গিয়ে একবার চেক দিয়ে সবকিছু অফ করে বাসার বাইরে এসে চাবি দিয়ে লক করে যে লিফটের দিকে যাবে, অমনি সে সকালে কেন পায় রনকের। মাহিমের হার্টবিট বেড়ে যায়। ওই একটু থেমে গিয়ে পিছনে তাকাতে দেখে সঞ্জিতা খুব সুন্দর মিষ্টি কালারের একটা ড্রেস পরেছে। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। ওদের দুজনের আবার চোখাচোখি হয়। মাহিম এক পলক সঞ্জিতাকে দেখে দ্রুত লিফটের কাছে চলে যায় নিচে নামার জন্য, কিন্তু লিফট এখন 11 তলায় আছে, তাই মাহিমকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় লিফটের সামনে। আর এর মধ্যে ওর পাশে এসে সঞ্জিতা দাঁড়ায়।
সঞ্জিতা মাহিমকে দেখে মনে মনে একটু লজ্জা পাচ্ছিল। এই প্রথম এত কাছ থেকে মাহিমকে ও দেখছে। ভার্সিটিতে খুব কম মাহিমকে দেখা যায়, কেমন যেন নিজেকে গুটিয়ে রাখে। মাহিম দেখতে বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, সিল্কি চুল, একটা নায়ক নায়ক ভাব আছে, তবে সেটা সবসময় ও লুকিয়ে রাখে, যা সঞ্জিতা এখন স্পষ্ট বুঝতে পারছে। ওরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাহিমের কেমন জানি অস্বস্তি লাগছে। ওর মন চাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে যাক, সঞ্জিতার সাথে একসাথে ও লিফটে নামতে পারবে না, কিন্তু 7 তলা সিঁড়ি থেকে নামতে নামতে ও ক্লান্ত হয়ে যাবে। আবার সঞ্জিতার সাথেও যেতে চাচ্ছে না। এসব ভাবতে ভাবতে মাহিম সিঁড়ির দিকে হাঁটা দেয়। সঞ্জিতা খপ করে মাহিমের হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, ওইদিকে কোথায় যাচ্ছ? সিঁড়ি দিয়ে চলে যাব। লিফট চলে এসেছে তো। তুমি যাও, আমি যাব না। যেতে হবে। তুমি লিফট দিয়ে যাও, আমি বরং সিঁড়ি দিয়ে যাচ্ছি। কেন? আবার কেন কিসের? তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, তুমি লিফট দিয়েই যাও। সঞ্জিতার এই কথা শুনে মাহিম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এর মধ্যে লিফট চলে এসেছে। সঞ্জিতা মাহিমের লিফটে ওঠার জন্য অপেক্ষা করছে, তারপর ও যাবে। মাহিম লিফটে ওঠে না দেখে সঞ্জিতা বলে, কি ব্যাপার, যাও। যাচ্ছি। সঞ্জিতার ধমক খেয়ে মাহিম লিফটে ওঠে, কিন্তু ওর খুব খারাপ লাগছিল। লিফটটা যে বন্ধ হবে তখনই মাহিম লিফটের দরজা থামিয়ে ফেলে আর এক টান মেরে সঞ্জিতাকে লিফটের ভিতর নিয়ে আসে। সঞ্জিতা মাহিমের হঠাৎ তাল সামলাতে না পেরে সোজা ওর বুকের উপর এসে পড়ে। ও অবাক হয়ে যায় মুহূর্তে। মাহিম এটা করলো কি? লিফটার আপন গতিতে 7 তলা থেকে নিচতলাতে নেমে আসছে, কিন্তু ওরা দুজন একে অপরের সাথে মিশে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় যেন ওদের মাঝে থমকে গিয়েছে। যে মাহিম ওকে দেখতে পায় না, তার বুকের উপর এখন সঞ্জিতা। হঠাৎ করে লিফটার 4 তলায় থামে। বেল বাজতে ওরা দ্রুত একে অপরকে ছেড়ে দুজন দুপাশে চলে যায়। ওদের দুজনের হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে। লিফটের দরজা খুলে বয়স্ক লোক লিফটে ওঠেন, এরপর তার সাথেই ওরা দুজন নিচে চলে আসে। সঞ্জিতা কল্পনাও করেনি এমন একটা পরিস্থিতিতে এই সকাল সকাল ওকে পড়তে হবে। সব দোষ মাহিমের। ওরা দুজন দ্রুত লিফট থেকে বেরিয়ে বাইরে চলে আসে। মাহিম দ্রুত পায়ে বিল্ডিং এর বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সঞ্জিতার মুখোমুখি আর না হতে হয়। কিন্তু কি লাভ? সেই সঞ্জিতা ঘুরে ফিরে আবার ওর পাশে এসে দাঁড়ায়, তবে অনেকটা দূরত্ব বজায় রেখে। মাহিম রিক্সার জন্য অপেক্ষা করতে করতে আর চোখে একবার সঞ্জিতার দিকে তাকায়। দেখে মেয়েটা ফর্সা মুখখানা লজ্জায় গোলাপি হয়ে আছে। এই দৃশ্য দেখে ও মুগ্ধ হয়। সঞ্জিতাও একটু পর মাহিমের দিকে তাকাচ্ছিল, যেহেতু ওর পাশেই মাহিম দাঁড়িয়েছিল, তাই ওর তাকানোটাই স্বাভাবিক। ভিআইপি এলাকা হয়, রিক্সা খুব কম দেখা যায়। ওরা প্রায় 10 মিনিট অপেক্ষা করে, কিন্তু রিক্সার কোনো খবর নেই। ক্লাস শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি। রাস্তায় যে জ্যাম, নিখাত আধা ঘন্টা তো লাগবে। এভাবে সময় গেলে আজকে দেরি হতে হবে নিশ্চিত। দুজনের কপালে চিন্তা ভাঁজ, একটা রিক্সাও কি আসবে না। দুজন এসে ভাবতে ভাবতে হঠাৎ একটা রিক্সা দেখা মেলে। ওরা দুজন একসাথে জোরে রিক্সা মামাকে ডাক দিলে রিক্সা মামা কি ভেবে যেন মাহিমের সামনে এসে দাঁড়ায়। মাহিম সঞ্জিতার দিকে তাকিয়ে বিজয়ী মার্কা একটা হাসি দেয়। সঞ্জিতা সেই হাসি দেখে খুব রাগ করে আর কষ্ট পায়, কারণ মাহিম তো চলে যাবে। ও এখন কি করবে? ওর মনে হচ্ছে আজ দিনটাই ওর খারাপ। বেচারের মুখ কালো করে একটু দূরে গিয়ে চুপচাপ অন্য রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মাহিম রিক্সা মামাকে জিজ্ঞেস করে ভার্সিটিতে যাবে কিনা। সে উত্তরে বলে যাবে। মাহিম খুশি হয়ে যে রিক্সায় উঠতে যাবে, তখন কেন জানি ও একবার সঞ্জিতার দিকে তাকায়। ও দেখে মেয়েটা মাথা নিচু করে মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই করুণ দৃশ্য দেখে মাহিমের নিজেকে খুব খারাপ পাশের একটা মানুষ মনে হলো। ও রিক্সায় না উঠে মামাকে আস্তে করে বলে, মামা আপনি ওই মেয়েটাকে ভার্সিটি নিয়ে যান, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা মামা। মাহিম ভাড়া দিয়ে রিক্সা মামাকে সঞ্জিতার কাছে পাঠিয়ে দেয়। রিক্সা মামা সঞ্জিতার সামনে গিয়ে বলে, আপা আসেন। সঞ্জিতা মাথা তুলে অবাক হয়ে রিক্সা মামার দিকে তাকায় আর মনে মনে বলে, আরে এটা তো মাহিমের রিক্সা, এখানে কি করে? সঞ্জিতা এবার মাহিমের দিকে তাকায়। ওদের চোখাচোখি হয়। মাহিম দ্রুত অন্যদিকে তাকিয়ে রিক্সা খোঁজার ভান করে। সঞ্জিতা অসম্ভব খুশি হয়। ও ভাবতেও পায়নি মাহিম ওর জন্য নিজের রিক্সা ছেড়ে দিবে। ও দ্রুত রিক্সায় উঠে বসলে রিক্সা মামা রিক্সা ঘুরিয়ে মাহিমের সামনেতেই সঞ্জিতাকে নিয়ে চলে আসে। ওদের আরো একবার
চোকাচুকি হয়। মাহিম ওর মনে আলাদা একটা শান্তি পায়। ও নিজেকে বলে, ভালো করেছি। একটা মেয়েকে এভাবে একা এখানে ফেলে আমার চলে যাওয়াটা ঠিক হতো না। যাই, এবার সামনের দিকে হাঁটা দিই, যদি একটা রিক্সা পাওয়া যায়। তাহলে হেঁটেই যেতে হবে আজকে। সঞ্জিতা আধা ঘন্টার মধ্যে ভার্সিটিতে পৌঁছে যায়। ভাড়া দিতে নিলে রিক্সা মামা বলে, আপা, আপনার ভাড়া ওই মামা দিয়ে দিছে, আপনার আর দেওয়া লাগবে না। বলে সে চলে যায়। সঞ্জিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহিম এত অদ্ভুত কেন, ও ঠিক বুঝতে পারছে না। প্রথমে নিজের রিক্সা দিয়ে দিল, এখন শুনছে ভাড়াটাও নাকি দিয়ে দিয়েছে। এমন কেউ করে নাকি কখনো? সঞ্জিতা এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসে। ক্লাসে এসে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে স্যার চলে আসেন। সঞ্জিতা আশেপাশে তাকিয়ে দেখে মাহিম এখনো আসেনি, অথচ স্যার চলে এসেছেন। সঞ্জিতার অনেক চিন্তা হয়, এতক্ষণ তো লাগার কথা না আসতে, কিছু হলো না তো আবার। সঞ্জিতার খুব চিন্তা হচ্ছিল আর খারাপ লাগছিল। ওর বান্ধবীরাও বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে যে ওর কি হয়েছে, কিন্তু ও শুধু ইশারা বলেছে যে কিছুই না। সঞ্জিতার মন চাচ্ছিল মাহিমকে একটা কল দিবে, কিন্তু মাহিমের নাম্বারও ওর কাছে নেই। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে মেয়েটা। ঠিক এমন সময় ক্লাসের মেন গেট থেকে আওয়াজ আসে, স্যার, আসতে পারি? ক্লাসের সবাই মাহিমের দিকে তাকিয়ে আছে, আর সঞ্জিতা ওকে দেখে যেন প্রাণ ফিরে পায়। স্যার একটু কথা শুনিয়ে ভিতরে আসার অনুমতি দিয়ে দেন। মাহিম ক্লাসে ঢুকে পিছনে সে বসতে যাবে, তখন সঞ্জিতার সাথে ওর আবার চোকাচুকি হয়। সঞ্জিতার চোখ দেখে ওর মনে হলো সঞ্জিতা ওর কাছে ক্ষমা চাচ্ছে। মাহিম চুপচাপ এসে শুভ আর তাসনিয়ার পাশে এসে বসে। শুভ আস্তে করে জিজ্ঞেস করে, কি রে ভাই, আজ তোর এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল আর রিক্সা পাচ্ছিলাম না নতুন জায়গায়। কাল থেকে আরো আগে বের হতে হবে দেখছি। ও, বলে রাখা ভালো যে সঞ্জিতা প্রতিদিন আগে আগে বের হয়, কিন্তু গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি বলে ও আজকে সকালে একটু লেট করে বের হয়েছিল। ওরও দেরি হতো, কিন্তু মাহিম তার নিজের রিক্সা ওকে দিয়ে দেওয়ার এসে পৌঁছতে পারে, কিন্তু মাহিম পারেনি। যাই হোক, এরপর টানা ওদের দুইটার ক্লাস হয়ে ব্রেক দেয়। তাসনিয়া বলে ওঠে, তুই তো নাস্তা করিস না সকালবেলা, তাই তোদের জন্য স্যান্ডউইচ বানিয়ে এনেছি, চল ক্যান্টিনে বসে খাবি। তোদের মাঝে আমাকে টানছিস কেন? যা, তোরা একসাথে বসে খা, আমার ক্ষুধা নেই। তাসনিয়া শুভকে ইশারা করলে শুভ জোর দিয়ে বলে, দোষ, আজাইরা কথা বলিস না তো। দেখ, ও কত কষ্ট করে আমাদের খাওয়াবে বলে বানিয়ে নিয়ে এনেছে। প্লিজ না করিস না, তাহলে ও কষ্ট পাবে। চল প্লিজ। মাহিম শুভর দিকে তাকিয়ে আবার তাসনিয়ার দিকে তাকায়। তাসনিয়া অসহায় মুখ করে থাকে। রনক বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোরা আর ভালো হবি না, ঠিক আছে চল। তাসনিয়া খুব খুশি হয়। এরপর ওরা তিনজন ক্যান্টিনে চলে যায়। সঞ্জিতা ওদের থেকে দুইটা বেঞ্চ সামনে বসে ও কান পেতে এতক্ষণ সব শুনছিল। সঞ্জিতার মনটা অজান্তে খারাপ হয়ে যায়, এর পিছনে একটা কারণ আছে। সঞ্জিতা কিছুক্ষণ পর ওর বান্ধবীর বলে ক্লাসের বাইরে চলে আসে। এসে লুকিয়ে লুকিয়ে ক্যান্টিনের দিকে আসে। এসে দেখে মাহিম, শুভ আর তাসনিয়া হাসি মজা করে নাস্তা খাচ্ছে। তাসনিয়া মাহিমকে নিজের হাতে একটু একটু খাইয়ে দিল। মাহিম অনেকবার না করলেও শেষ পর্যন্ত তাসনিয়াকে খাইয়ে দেয়। সঞ্জিতা এসব আড়ালে দাঁড়িয়ে দেখছিল। কখন যেন অজান্তে ওর দু চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহিম খেতে খেতে হঠাৎ সামনের দিকে তাকালে এক ঝলক সঞ্জিতাকে দেখে। সঞ্জিতা মুহূর্তে নিজেকে লুকিয়ে ফেলে এবং দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়। মাহিম দ্রুত উঠে এসে চেক করে যে সঞ্জিতা ছিল কিনা, কিন্তু আস্তে আস্তে সঞ্জিতা চলে গিয়েছিল। তাই ও আর কাউকে দেখে না, কিন্তু ওর মনে হলো ও স্পষ্ট সঞ্জিতাকেই দেখেছে। ও আবার শুভ আর তাসনিয়ার কাছে গিয়ে বসে। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, কি হলো হঠাৎ? তাসনিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, কে ভাই, কি হলো এভাবে দৌড় দিলি কেন? কোনো সমস্যা? না না, এমনি। বাদ দে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ক্লাসে যেতে হবে। ওকে, তোর যে মাঝে মাঝে কি হয় আমরা বুঝি না। নারীহীনতায় এই অবস্থা আমার ভাইটার। একদম ঠিক বলেছো তুমি, হা হা। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছিল। মাহিমা মুচকি হাসলো, কিন্তু ও বুঝতে পারছে না ও কি সঞ্জিতাকেই দেখলো নাকি অন্য কেউ ছিল। ও আর না ভেবে দ্রুত খাওয়া শেষ করে ক্লাসে চলে আসে। এসেই ওর দু চোখ সঞ্জিতাকে খুঁজে, কিন্তু খুঁজে পায় না। তবে একটু পরে সঞ্জিতা কেমন জানি মুখখানা ফোলা ফোলা করে ক্লাসে আসে। আর কারোর চোখে ধরা না পড়লো মাহিমের চোখে ঠিকই ধরা পড়ে যায়। সঞ্জিতাকে অন্যরকম লাগছে, ও হাসছে, কিন্তু এই হাসি যে মিথ্যা হাসি তা মাহিম স্পষ্ট বুঝতে পারছে।
এর আগে কখনো মাহিম কোনো মেয়ের দিকে তাকায়নি, কারণ ওর ইচ্ছে করেনি। কিন্তু এই প্রথম সঞ্জিতা ওর নজর তার দিকে কেড়ে নিয়েছে। তবে এই নজর কারার কারণ অন্য সব ছেলেদের মতো না, এর কারণ অন্য কিছু, অনেকটা রহস্য লুকিয়ে আছে। সঞ্জিতা গতকাল দেখা হওয়ার পর থেকে মাহিমের কাছে ও একটা রহস্যময়ী চরিত্রে পরিণত হয়েছে। কেন জানি এই রহস্য উদ্ঘাটন করার জন্য মাহিমের বারবার মন চাচ্ছে, কিন্তু ও আবার কোনো মেয়ের সাথে জড়াতে চায় না। তবে ভাগ্য বারবার সঞ্জিতাকে ওর সামনে এনেই দিচ্ছে। সেদিনের ক্লাসটা এই রহস্যের মধ্যে শেষ হলো। মাহিমের বাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। সারাদিন ক্লাস করে অনেক ক্লান্ত, শরীরটা একদম ছেড়ে দিয়েছে বলতে গেলে। ক্লান্তির চাপে কখন যে ওর দু চোখ লেগে আসে, আস্তে আস্তে ও ঘুমের দেশে হারিয়ে যায়। মাহিমের ঘুম ভাঙে একটা ফোন কলে। আধো খোলা চোখ নিয়ে কোনো মতে কলটা রিসিভ করে কানে দেয় আর পরে, হ্যালো। কিরে ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে। ও, তো কল দিয়েছিস কেন বল? দোষ, তাসনিয়ার বার্থডে সামনে, ওকে কি দেওয়া যায় একটু বলো না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আমার কি গার্লফ্রেন্ড আছে যে আমি এসব জানবো? তোর মাথায় মনে হয় কোনো বুদ্ধি নেই। আরে তুই ছাড়া আমার কে আসে বল, তাই তোকে জিজ্ঞেস করছি। তুই? আচ্ছা শোন, তাসনিয়া খুব সিম্পল একটা মেয়ে। তুই ওকে নিয়ে ভালো কোনো একটা জায়গায় যা, মানে ভালো রেস্টুরেন্টে, আর ওকে একটা লকেট বা অন্য কিছু একটা গিফট দিতে পারিস। আশা করি তাতেই ও খুশি হবে। শুভ অসম্ভব খুশি হয়ে বলে, দোষ, এর জন্যই তোকে আমার এত ভালো লাগে। তোর কাছে হেল্প চাইলে তুই কখনো না করিস না। তুই বাইরে থেকে অনেক শক্ত হলেও তোর ভেতরটা অনেক নরম। তোর যে প্রেমিকা হবে সে যে কতটা লাকি হবে তা সে নিজেও জানবে না। থ্যাঙ্কস দোষ, তাহলে আমি সব ঠিক করি। যা। শুভ ফোন রেখে দেয়। মাইম কিছুক্ষণ শুয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যায়। ফ্রিজ খুলে একবার চোখ বুলিয়ে দেখে খাবার কিছুই নেই। থাকবে কিভাবে? মাসে 1-2বার রান্না করে, তাও মজা হয় না। কি আর করার, বাধ্য হয়ে অনলাইনে খাবার অর্ডার করে। 15 মিনিটের মধ্যে ওর খাবার চলে আসে। খাওয়া শেষ করে ও বারান্দায় চলে যায় ওর পছন্দের সঙ্গীকে নিয়ে। রনক কাঠের চেয়ারটাই বসে, ওর সঙ্গীকে কোলে তুলে নেয়। এরপর আস্তে আস্তে করে সুর তুলে। হ্যাঁ, ওর সঙ্গীটা আর কেউ না, ওর পছন্দের গিটারটা। চোখ বন্ধ করে এই অন্ধকার শহরটার মাঝে নিজেকে বিলিয়ে দেয় ঠান্ডা হিমশীতল বাতাসে স্পর্শে ও গিটারে সুর তুলতে থাকে। অনেক ভালো গিটার বাজাতে পারে, কারণ ওর একাকিত্বের সঙ্গী এটাই। আজ মন চাচ্ছে একটু গান গাইবেও, তাই গিটার বাজাতে বাজাতে একটা গান ধরে। গানটা অনেকটা বেদনার ছিল। হয়তো এই গানের মাধ্যমে মাহিম ওর কষ্টগুলো ভাসিয়ে দেয়। অনেকটা সময় গুনগুন করে ও ওর রুমে চলে আসে। এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। বলে রাখা ভালো, মাহিম হাইলি পেইড একজন প্রোগ্রামার আর গ্রাফিক্স ডিজাইনার। ও ফরেন মার্কেটে অনলাইনে বেশি কাজ করে। মাসে কম হলেও 2-3 লাখ টাকা ইনকাম করে, যা ও কাউকে বলেনি। এসব টাকার অর্ধেক টাকা ও প্রতি মাসে একটা মসজিদে দান করে। কেন করে না সামনে জানানো হবে। ওর পেন্ডিং কাজগুলো শেষ করে ও ঘুমিয়ে পড়ে। সকালে অ্যালার্ম বাজলে অনেক কষ্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয় ভার্সিটির জন্য। মাইম বাসার বাইরে এসে দেখে আকাশটা কেমন যেন মেঘলা। কালায় তো রোদ ছিল, আর আজ মেঘলা। ওর কাছে হিসাবটা মিলে না। ও কি যেন ভেবে ওর ছাতাটা ব্যাগে ভরে নেয়। তারপর রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসে। কালকে রাত থেকে এখন পর্যন্ত একবারও মাহিমের সাথে সঞ্জিতার দেখা হয়নি। শুধু তাই না, মাহিম সঞ্জিতাকে নিয়ে ভাবেওনি, কারণ ও অনেক ভেবে দেখলো যে সঞ্জিতার সাথে ওর যতবারই দেখা হয়েছে কিংবা যাই হয়েছে, ওদের মাঝে উল্টাপাল্টা কিছু না কিছুই হয়েছে যা ও আর চায় না। তাই সঞ্জিতার চ্যাপ্টার ক্লোজ। ওর রহস্য উদ্ঘাটন করে কোনো লাভ হবে না। তাই সব কিছু মিলে অন্যদের মতো সঞ্জিতাকেও বাদের খাতায় ফেলে দিয়েছে। ক্লাসে এসে সঞ্জিতার দিকে একবারও না দেখে চুপচাপ ও শুভর কাছে চলে যায়। ওদের সাথে টুকটাক কথা বলে। এদিকে সঞ্জিতা অনেকবার মাহিমের দিকে তাকালেও আজ একবারও ওদের চোখাচোখি হলো না। গত 2 বছর যেমন ছিল সবকিছু আবার তেমন হয়ে যায়। সেদিন ছুটির পর ঠিকই অযোধ্যায় বৃষ্টি নামে। যে যার মতো করে বাসে চলে যায়। মাইম খুশি হয়ে ওর ছাতাটা বের করে ক্যাম্পাসের বাইরে আসতে দেখে সঞ্জিতা এক কোণায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হয়তো এই অঝড় বৃষ্টিতে কিভাবে বাসে যাবে তার চিন্তায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মাইম এসব ভেবে ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু কেন জানি পারল না।
ও সানজিদার কাছে গিয়ে ওর হাতের ছাতাটা ওর দিকে এগিয়ে দিল। সানজিদা হঠাৎ করে মাহিমকে দেখে চমকিত হয়, তাও আবার এভাবে ছাতা হাতে দেখে। ও কিছু বলার আগে মাহিম বলে, বৃষ্টির বেগ অনেক বেশি, কখন থামবে ঠিক নেই। তুমি এটা নিয়ে বাসায় চলে যাও, না হলে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার ঠিক নেই। ধরো। আমাকে ছাতা দিলে তুমি যাবে কিভাবে? আমি ছেলে মানুষ, চলে যেতে পারবো, সমস্যা হবে না। জলদি ধরো। সানজিদা অবাক হয়ে শুধু তাকিয়েছিল মাহিমের দিকে। একটা কথা বলে রাখা ভালো যে মাহিম কিন্তু সানজিদার চোখের দিকে তাকাচ্ছিল না, নিচের দিকে তাকিয়ে সব বলছিল। সানজিদা ছাতা ধরে না দেখে মাহিম জোর করে ওর হাতে ছাতাটা চেপে দিয়ে চলে আসে। সানজিদাকে কিছু বলতেও দেয় না। সানজিদা অবাক হয়ে শুধু মাহিমের দিকে তাকিয়ে থাকে, কখন যে ভিড়ের মাঝে হারিয়ে যায়। এরপর সানজিদা ছাতা নিয়ে বাসে চলে আসে, এসেই ছাতাটা মুছে সুন্দর করে রেখে দেয়। পরের দিন ক্লাসে দিয়ে দিবে বলে, কিন্তু টানা 2 দিন হলো মাহিম ভার্সিটিতেই আসে না। সানজিদার কেমন জানি অস্থির লাগছে। মাহিমের কি হলো, কেন ভার্সিটিতে আসছে না কিছুই জানে না। ও কি করবে তাও বুঝতে পারছে না। ওর বাসে যে নক করবে তার সাহসও পায় না। সানজিদা বুদ্ধি করে শুভ আর তাসনিমের আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু ওদের বুঝতে দেয় না ওরা মাহিমকে নিয়ে কিছু বলে কিনা তা শোনার জন্য এই বুদ্ধি। একদিন সানজিদা ওদের ঠিক সামনে বসে তাসনিয়া শুভকে বলছে, আচ্ছা, ও কবে সুস্থ হবে? আর 4 দিন হলো ও এখনো বাসায় পড়ে আছে। তুমি কিছু জানো? গায়ে অনেক জ্বর, তার উপরে একা থাকে। আমি 2 বার দেখা করতে গিয়েছি, আমাকে আর যেতে না করেছে। ওর যে রাগ, আমি আর ভয়ে যেতে পারিনি। প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাসা করি কেমন আছে, শুধু বলে আছি। কেমন লাগে বলো? ও যে কেন সেই দিন এভাবে বৃষ্টিতে ভিজে বাসায় গেল আমি বুঝলাম না। এখন অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদেরও যেতে দেয় না। আমাকে তো যেতে না করেছে, আমিও নাকি অসুস্থ হয়ে যাব? এটা কোনো কথা বলো? দোয়া করো। আমি কি করব বলো? সানজিদা বুঝে যায় ওর ধারণাই সঠিক। মাহিম খুব অসুস্থ, তাই এতদিন ধরে ভার্সিটিতে আসছে না। সানজিদা কোনো কিছু না ভেবে হঠাৎ করে কাউকে কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ও রিক্সা নিয়ে সোজা বাসে চলে আসে। এসে মাহিমের বাসায় বেল দেয়। থেমে থেমে 3 বার বেল দেওয়ার পর মাহিম যখন দরজা খুলে না, সানজিদার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। ও দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে মাহিম মাহিম বলে ডাকতে থাকে। প্রচণ্ড পরিমাণে হার্টবিট বেড়ে গেছে, কারণ মাহিম ওর জন্যই অসুস্থ। ও বুঝতে পারেনি মাহিম বৃষ্টিতে ভিজে বাসায় যাবে সেদিন, না হলে কোনোদিন ছাতাটা নিত না। শেষ বাড়িটা দিয়ে যখন সানজিদা কাউকে ডাকতে যাবে, ঠিক তখনই মাহিম দরজা খুলে। সানজিদা রীতিমতো দৌড়ে আসে। এসে দেখে মাহিমের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ও কোনো কিছু না ভেবে মাহিমের কপালে গায়ে হাত দেয়। দেখে জ্বরে আগুন হয়ে আছে পুরো শরীর। মাহিম কিছু বলতে যাবে, তাকে ওর হাত ধরে সানজিদা ওকে ওর বেডরুমে নিয়ে যায়। ওকে এক প্রকার জোর করে শুয়ে দেয়, তারপর দ্রুত জলপট্টি এনে দিয়ে দেয়। এদিকে মাহিম এসব দেখে আকাশ থেকে পড়ছে যে ও সানজিদাকে কিছু বলবে তার সুযোগও পাচ্ছে না। এদিকে সানজিদা দ্রুত একটা ডাক্তারকে কল করে মাহিমের বাসায় নিয়ে আসে। মাহিম ডাক্তারকে দেখে আরও অবাক, তবে সানজিদার দিকে তাকেও কিছু বলার সাহস পায় না। সানজিদাকে কেমন অস্থির, চিন্তিত আর পাগল পাগল হয়ে আছে, যেন ওর অসুস্থতা সানজিদা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার মাহিমকে দেখে একটা ইনজেকশন দিয়ে দেয়। সানজিদাকে বলে, ওকে, এই ইঞ্জেকশনটা না দিলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেত। তুমি আমাকে ডেকে ভালো করেছো। কি হয় তোমার? সানজিদা মাহিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আর আপন কেউ? ডাক্তার বয়স্ক থাকায় উনি অল্পতেই অনেক কিছু বুঝে যান। তিনি হাসি দিয়ে সানজিদার মাথায় হাত বুলিয়ে বলেন, ওর খেয়াল রেখো, ঠিক মতো ওষুধগুলো খাইয়ে দিও। এতদিন মনে হয় কোনো ওষুধ খাইনি, তাই জ্বরটা বসে গিয়েছে। তোমার যত্নই ওকে সুস্থ করতে পারবে আল্লাহ চাইলে। ঠিক আছে আঙ্কেল। কোনো সমস্যা হলে আমাকে আবার ডাক দিও মা। জি আঙ্কেল, টাকাটা পরে দিও, সমস্যা নেই। ডাক্তারটা সানজিদার পূর্ব পরিচিত ছিল বিধায় ডাকা মাত্রই তিনি চলে আসেন, না হলে সাধারণত উনি ক্লিনিক ছেড়ে আসেন না। ডাক্তার চলে গেলে সানজিদা দরজা লাগিয়ে মাহিমের কাছে এসে ওর পাশে বসে জলপট্টি চেঞ্জ করে দেয়। মাহিম এবার সানজিদাকে কিছু বলার জন্য ওর দিকে তাকিয়ে দেখে সানজিদা নিঃশব্দে কাঁদছে, গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে।
মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় ও কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সঞ্চিতা উত্তরে কিছুই বলে না, শুধু মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। মাহিম অবাক হয়ে তাকিয়ে আছে সঞ্চিতার দিকে। বেচারা এত অসুস্থ, কি যে করবে মাথায় আসছে না। তার শরীরের সব শক্তি এক করে সঞ্চিতার হাতের উপর ওর হাতটা রাখে, আর অমনি সঞ্চিতা কিছুটা আওয়াজ করে কেঁদে ওঠে। মাহিম সঞ্চিতার হাতটা শক্ত করে ধরে পড়ল। প্লিজ এভাবে না কেঁদে আমাকে বলো কি হয়েছে। সঞ্চিতা কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য তুমি এইভাবে অসুস্থ হলে? কে বলেছিল এতটা উদার হতে আমার জন্য? কেন সেদিন আমাকে ছাতা দিতে গেলে? আমি না হয় ভিজেই আসতাম, আমি না হয় অসুস্থ হতাম, কিন্তু তুমি কেন এমন করলে? তুমি তো আমাকে পছন্দই করো না, আমাকে দেখতেই পারো না, তাহলে কেন এমন করলে? কেন? সঞ্চিতা অঝরে কাঁদছে। মাহিম কাপা কণ্ঠে বলে, দেখো, আমি তো আমার দায়িত্ব পালন করেছি, আর কিছু না। তুমি শান্ত হও প্লিজ। আর কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? অবশ্যই করি। শেষ কথাটা বলতে বলতে মাহিম চুপ হয়ে যায়। সঞ্চিতা কান্না থামিয়ে দেখে মাহিম চোখ বন্ধ করে আছে, মানে ইনজেকশন এর জন্য ও ঘুমিয়ে পড়েছে। সঞ্চিতা দ্রুত চোখ মুছে মাহিমের গায়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাকে। সঞ্চিতা এই প্রথম কোনো ছেলেকে এতটা কাছ থেকে দেখছে। ও আস্তে করে মাহিমের গালে হাত দিয়ে ছুঁয়ে দেখে। ওর ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়। সঞ্চিতা মাহিমের মুখের কাছে এসে আস্তে আস্তে করে বলে, মাহিম, তুমি বড়ই অদ্ভুত একটা ছেলে। আমার জন্য কত ছেলে পাগল, কিন্তু তারা কোনোদিন তোমার মতো করে আমাকে স্পেশাল ফিল করায়নি। তুমি কোনোদিন আমার দিকে ঠিক মতো তাকাওনি, তারপরেও তুমি আমার জন্য এত কিছু করলে। আমি বুঝতে পেরেছি মাহিম, সত্যি বলতে তুমি বুঝিয়েছো আমাকে যে আমাকে যেসব ছেলেরা পছন্দ করে তারা শুধু আমার বাহিরের রূপটাকেই পছন্দ করে। কেউ আমাকে আমার সত্যিকারের আমিটাকে পছন্দ করে না কিংবা ভালোবাসে না। তুমি যে কত ভালো এবং বড় মনের একটা মানুষ তার প্রমাণ আমি পেয়েছি। সত্যি তুমি আমার মনের মতো একটা মানুষ হয়ে গেলে। আই উইশ আমি কোনোদিন তোমাকে এগুলো বলতে পারতাম। আই উইশ। সঞ্চিতা সারাদিন মাহিমের সেবা করে। রাত 1টার দিকে মাহিমের ঘুম ভাঙে। অনেকটা জ্বর ওর কমে গিয়েছে। ও আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে সঞ্চিতা ওর হাতটা আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে মাটিতে বসে। মাহিম এই দৃশ্য দেখে কষ্ট পায় ও আস্তে করে সঞ্চিতা বলে ডাক দেয়। সাথে সাথে সঞ্চিতা তড়িঘড়ি করে ওঠে কি বলে মাহিমের দিকে তাকায়। মাহিম ওকে থামিয়ে বলল, আহা, অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি। তুমি এভাবে মাটিতে শুয়ে থেকো না, ঠান্ডা লাগবে। তুমি চুপ করো, দেখি তোমার জ্বরটা আছে কিনা। সঞ্চিতা মাহিমের কপালে হাত দিয়ে দেখছে জ্বর আছে কিনা। দেখে জ্বর নাই। দেখে ও বলে, তুমি একটু বসো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। তুমি না খেয়ে আছো অনেকক্ষণ হবে। এসব লাগবে না, আমি কিছু খেয়ে নিবনি। তুমি তোমার বাসায় যাও, তোমার বাবা মা চিন্তা করছেন। সঞ্চিতা মাহিমের কাছে এসে বলে, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। আমি তোমার মতোই একা থাকি। আর ডাক্তার আঙ্কেল কি বলে গিয়েছে মনে নেই? আমি যেন তোমার পাশে থাকি। সো তুমি চুপচাপ শুয়ে থাকো। বলে সঞ্চিতা চলে আসে মাহিমের কিচেনে। এসে দেখে এখানে কিছু নেই। ও দ্রুত ওর বাসায় গিয়ে চিকেন স্যুপ বানাতে যা যা লাগে তা নিয়ে এসে বানাতে থাকে। এদিকে মাহিম শুয়ে শুয়ে ভাবছে, সঞ্জিতা এই যান্ত্রিক শহরে একা থাকে, কিন্তু কেন? ওর বাবা মা কোথায়? এত সুন্দরী একটা মেয়ে এভাবে একা থাকাটা কেমন বেমানান লাগে। না, ওর কাছ থেকে সব জানতে হবে। না, এখন না। সারাটা দিনও আমার সেবা করেছে, ওকে এখন কোনো প্রশ্ন করা ঠিক হবে না। মাহিম এসব ভেবে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকে। ওর শরীরটা আসলে অনেক দুর্বল, কোনো শক্তি পাচ্ছে না। একটু পরে সঞ্চিতা স্যুপ নিয়ে চলে আসে ও মাহিমকে ধরে উঠে বসে ওর হাতের স্যুপের বাটিটা দিতে গিয়েও আবার থেমে যায়। মাহিম অবাক হয়ে বলে, কি হলো, বাটিটা দাও। সঞ্চিতা মাথা নাড়িয়ে ইশারায় না করে। মাহিম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তাহলে খাবো কিভাবে? সঞ্চিতা লজ্জা সিক্ত মুখখানা নিয়ে আস্তে করে পড়ল, আমি খাইয়ে দিব, তোমার শরীর দুর্বল, যদি পড়ে যায়। মাহিম সঞ্চিতার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু ওর মন চাইল না সঞ্চিতাকে বাধা দিতে, কারণ বাধা দিলে মেয়েটা মনে আঘাত পাবে, যা মাহিম চায় না। ও অনেক কষ্টে ওর হাতটা উঠিয়ে সঞ্চিতার চোখ দুটো মুছে দেয়। সঞ্চিতা চমকে যায় আর ওর খুব লজ্জা পায় মাহিমের স্পর্শ পেয়ে। মাহিম সঞ্চিতাকে হাসানোর জন্য বলল, কি সুন্দর কপাল আমার। ভার্সিটির সব ছেলেরা যে সুন্দরীর জন্য পাগল, সে এখন আমাকে খাইয়ে দিবে। আমার জীবনটা আজ ধন্য। থুকু,
তেজপাতা হয়ে গেল। মাহিমের কথা শুনে সঞ্জিতা মুচকি হাসে আর লজ্জা পায়। ও আর কিছু না বলে চামচের স্যুপ নিয়ে মাহিমের মুখের দিকে এগিয়ে দেয়। মাহিম সঞ্জিতার চোখের দিকে তাকিয়ে খেয়ে নেয়। খাওয়া মাত্রই ওর এত ভালো লাগে ও অসম্ভব খুশি হয়ে বলে, ওয়াও, খুব মজা তো, প্লিজ আরো দাও। সঞ্জিতা মুচকি হেসে খুশি হয়ে মাহিমকে বাকি স্যুপটা নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে মাহিম সঞ্জিতাকে বলে, কত বছর পর যে কারো হাতের রান্না খেয়ে এত তৃপ্তি পেলাম তোমাকে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হয়েছে। আচ্ছা, তুমি কি বাসায় কিছু রান্না করে খাও না? তোমার কিচেন একদম ফাঁকা, খাওয়ার মতো কিছুই নেই। আসলে আমি তো রান্না জানি না। মাসে একবার ইউটিউব দেখে রান্না করি, কিন্তু তা খেতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তাই বাধ্য হয়ে বাইরে খাই। তাহলে কি খাও সারাদিনে তুমি? তেমন কিছু না, সকালে তো খাই না, ভার্সিটি গিয়ে 1 কাপ চা আর পাউরুটি খাই। মাঝে মাঝে তাসনিয়া কিছু নিয়ে আসে, সেটা খাই। আর রাতে কখনো পিৎজা, কখনো পাস্তা, আবার কখনো কফি খেয়ে ঘুমিয়ে পড়ি। মাহিমের কথা শুনে সঞ্জিতা আকাশ থেকে পড়ে ও অবাক কণ্ঠে বলে, এগুলো কোনো খাবার হলো? এই জন্যই তো তোমার এই অবস্থা। এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আরে না না, কি বলছো এসব? তোমার বাড়তি কষ্ট হবে, দরকার নেই, আমি অত খাই না। কোনো কষ্ট হবে না। আমি নিজের জন্য চা রান্না করি, তার একটু বাড়িয়ে তোমার জন্যও করব, তাহলেই হবে। প্লিজ না করো না। আমার খুব ইচ্ছে হয় কারোর জন্য কিছু করতে, আমাকে একটু করতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এক শর্তে দিতে পারি। কি? খাবার যা যা লাগে আমি কিনে দিব, মানে টাকা আমি দিব। এটা কেমন কথা? না না, আমিও শেয়ার হব। তাহলে তোমার মতো তুমি খেও আর আমার মতো আমি। ওকে ওকে, রাজি। এই মেয়ে, তুমি তো সারাদিন না খেয়ে আছো, যাও কিছু খেয়ে ঘুম দাও, অনেক রাত হয়েছে। আমার ক্ষুধা নেই, তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগছে। আমার না মন খুলে কথা বলার মতো কেউ নেই, তোমার সাথে কথা বললে অনেক ভালো লাগে। মাহিম অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ের এত বান্ধবী, তার মন খুলে কথা বলার কেউ নেই। মাহিম সঞ্জিতাকে বলল, তোমার তো কত বান্ধবী, কত ছেলেরা পাগল, তাও মনের কথা শোনানোর মতো কেউ নেই। অদ্ভুত ব্যাপার। সবাই তোমার মতো না মাহিম, সবাই শুধু আমার বাহিরের রূপটাকে পছন্দ করে। আমি ভেতর থেকে কেমন, কি চাই আমি, কি আমার ইচ্ছা, তার কোনো দাম কেউ দেয় না। সবাই সবার স্বার্থে আমার সাথে মিশে। সত্যি বলতে তারা আমার কেউ না, তারা সবাই ফেক। আমি সেদিনই বুঝতে পেরেছি, যেদিন তুমি আমাকে ছাতাটা দিলে। একমাত্র তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, বাকিরা তো আমাকে দেখে চলে গিয়েছে মজা পেয়ে। তাহলে তুমি বলো, তাদেরকে আমি কিভাবে আমার মনের কথাগুলো বলি বলো? সঞ্জিতা মাথা নিচু করে বলল। মাহিম স্তব্ধ হয়ে বসে থাকে। ও কল্পনা করেনি সঞ্জিতার মতো মেয়ের জীবনটাও এমন হতে পারে। ও সঞ্জিতার হাতটা ধরে বলল, তোমার আমাকে যা বলতে মন চাই বইল, আমারও কোনো মানুষ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারবো। শুভ আর তাসনিয়া হলো অন্যরকম, ওরা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, তাই ওদেরকে কিছু বলতেও পারি না। তুমি আমাকে সব বইলো, আমি তোমার কথা শুনবো। তাই তাহলে এখন তোমার বাসায় গিয়ে ঘুম দাও, নাহলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। সঞ্জিতা দুঃখী ভাব করে কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি একা থাকতে পারবে? তোমার শরীর তো খারাপ। যদি আমাকে দরকার হয় আমি বরং তোমার পাশের গেস্ট রুমটাই ঘুমাই, যদি কিছু মনে না করো। মাহিম চিন্তায় পড়ে যায়, কিন্তু সঞ্জিতার মলিন মুখখানা দেখে না করতে পারে না, তাই মাহিম বলল, ঠিক আছে ঘুমাও। সঞ্জিতা অসম্ভব খুশি হয় ও মাহিমকে শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা অনেক ক্লান্ত। এদিকে মাহিম মনে মনে ভাবে, সঞ্জিতা আজ অনেক কিছু ওকে বলল। এতদিন সঞ্জিতাকে নিয়ে ওর অনেক ভুল ধারণা ছিল। সঞ্জিতা যে ওর মতো একা তাও বুঝতে পারেনি। সত্যি বলতে গেলে ওদের মাঝের পরিস্থিতিটা এমন যে ওদের একে অপরকে প্রয়োজন। যাই হোক, কালকে সকালটা ওদের দুজনের জন্য নতুন এক সকাল হবে। তবে সঞ্জিতা আর ওর মাঝে কি সম্পর্কটা কোনো নতুন মন নিবে, নাকি এভাবে সবকিছু চলমান থাকবে, তাকেও জানে না। আস্তে আস্তে জানা যাবে। সকাল 9টার দিকে মাহিমের ঘুম ভাঙে ও আস্তে করে চোখ মেলে এদিক ওদিক তাকায়। শরীরটা এখন অনেকটা ভালো লাগছে। অনেকদিন পর ও শান্তিতে ঘুমিয়েছে, বেশ হালকা লাগছিল শরীরটা। মাহিম উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই ওর মনে পড়ে যে সঞ্জিতা তো ওর বাসায়। তাই সঞ্জিতাকে ডাকার জন্য বাইরে আসতেই সবার আগে কিচেনের দিকে নজর চায় ওর। মাহিম অবাক হয়ে তাকিয়ে দেখে অসম্ভব সুন্দরী
পরীর মতো দেখতে একটা মেয়ে তার কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে কাজ করছে। মাহিম এই অপরূপ দৃশ্য দেখে ঘুরে পড়ে তার কাছে আঘাতে ও আবিষ্কার করে মেয়েটা আর কেউ নয়, সে হলো সানজিদা। সানজিদা হঠাৎ করে মাহিমকে দেখে ওর কাছে এসে সামনে দাঁড়িয়ে বলে, তুমি উঠেছ? আমি একটু পরে তোমাকে ডাকতে যেতাম। জ্বর কমেছে তোমার? মাহিম সানজিদাকে এত কাছ থেকে দেখে ও কথাই বলতে পারছে না, তাই ইশারায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু সানজিদা শিওর হতে পারছে না। যদি মাহিম মিথ্যা বলে ও যে চেক করবে তারও উপায় নেই, কারণ ওর হাত দুটোতেই আটা লাগানো। তাই সানজিদা না ভেবে মাহিমকে বলল, আমার দিকে একটু ঝুঁকো তো। মাহিম আশ্চর্য হয়ে সানজিদার কথায় সানজিদা আবার জোর দিয়ে বলল, আরে মাথাটা একটু নিচে নামাও। মাহিম ধমক খেয়ে দ্রুত ওর মুখটা একটু নিচু করতে সানজিদা ওর কপালটা মাহিমের কপালের সাথে লাগিয়ে দিয়ে দেখে জ্বর আছে কিনা। এদিকে সানজিদার এমন কাণ্ডে মাহিম যেন আকাশ থেকে পড়ে, কারণ হঠাৎ করে ওরা দুজন এখন এতটা কাছে যে ওদের দুজনের ঠোঁটের দূরত্ব সমান কিছু ইঞ্চি। মাহিম তো পুরো শকড, ওর ভিতরে কেমন জানি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে সানজিদাকে এতটা কাছে দেখে। কিছুক্ষণ পর সানজিদা সরে গিয়ে বলল, জ্বর এখন নেই, তবে রেস্টে থাকতে হবে তোমাকে, বুঝলে মিস্টার? কথাগুলো বলে সানজিদা খেয়াল করে মাহিম চুপ করে আছে। ও আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ কেন? কোনো সমস্যা? মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়ি নানা বলে সানজিদা কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে থাকলে ও উপলব্ধি করতে পারে ও কি করেছে একটু আগে। মাহিম দেখে মুহূর্তেই সানজিদার মায়াবী মুখখানা লাল গোলাপি হয়ে যায়। লজ্জায় ওকে এখন এতটা মন কাড়া লাগছিল যে মাহিমের মন চাচ্ছিল ওর হৃদয়টা বের করে সানজিদাকে দিয়ে দিতে। বেচারা খুব কষ্টে নিজেকে সামলে হলরুমে এসে বসে। সানজিদা নিজের লজ্জাসিক্ত মুখখানা ঢাকতে দ্রুত নাস্তা বানাতে শুরু করে। মাহিম ওর ফোনটা হাতে নিয়ে দেখে শুভ অনেকগুলো কল দিয়েছে। ও দ্রুত কল ব্যাক করতে শুভ রিসিভ করে বলল, কিরে এত কল দিলাম ধরলি না যে? ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ এখন ঠিক আছি, জ্বর আর নেই। গতকাল ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম, এখন শরীরটা একটু দুর্বল শুধু। যাক আলহামদুলিল্লাহ। চিন্তা করিস না, কালকে ভার্সিটি আসবো। ও তাহলে তো ভালোই। এদিকে জানিস কি হয়েছে? কি? তুই তো ক্লাসে আসিস না কতদিন হলো, তার উপর গতকাল ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম সানজিদা আর কি চলন্ত ক্লাসের মধ্যে থেকে চলে গিয়েছে, আজকেও আসেনি। স্যার আমরা সবাই অনেক অবাক হয়ে গিয়েছি, কি যে হলো ওর কিছুই বুঝলাম না। যাই হোক তুই ঠিক আছিস শুনে এখন অনেকটা চিন্তামুক্ত লাগছে। ও তুই চিন্তা করিস না, হয়তো কোনো জরুরি কাজে গিয়েছে মেয়েটা, চলে আসবে। আচ্ছা দোষ, আমরা আজকে আসি একবার তোর সাথে দেখা করতে। তাসনিয়া মন খারাপ করে আছে, প্লিজ আসি। এখন তো তুই সুস্থ। আজকে এসে আর কি করবি, কাল তো ভার্সিটিতে দেখা হচ্ছেই সকালে, আর বাসার যা অবস্থা। আচ্ছা তাহলে কালকে দেখা করিস। মাহিম সানজিদার দিকে একবার তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, এরপর শুভ কল কেটে দেয়। আসলে মাহিম চাচ্ছিল সানজিদার সাথে সময় কাটাতে। শুভ তাসনিয়া চলে আসলে সানজিদাকে যেতে হবে, কেন জানি ওর মন চায় না সানজিদা ওর থেকে দূরে থাক। অথচ এই মাহিনী কোনো মেয়েকে দেখতে পারতো না এতদিন। সানজিদা ওকে কি জাদু করলো যে ওর নয়নজোড়া শুধু সানজিদাকেই দেখতে যায়। মাহিম ফোন রেখে আস্তে আস্তে কিচেনের দিকে যায়। সানজিদা মুচকি একটা হাসি দিয়ে বলল, আর একটু ওয়েট করো, এই রুটি কয়টা বানানো হলেই নাস্তা দিচ্ছি। মাহিম অজান্তে মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, ওকে পুরো বাঙালি বউদের মতো লাগছে, ওকে তা জানে। আমি বলবো না, ও আবার লজ্জা পাবে। পাক না একটু লজ্জা। ও লজ্জা পেলে কেন জানি ওকে আরো বেশি মায়াবী লাগে, মন চায় ওর দিকে অসীম প্রহর তাকিয়ে থাকি। না থাক, মেয়েটাকে জ্বালিয়ে লাভ নেই, অনেক কষ্ট করছে আমার জন্যে, তার চেয়ে বরং অন্য কিছু জিজ্ঞেস করি। মাহিম যখন মনে মনে এসব ভাবছে তখন সানজিদা মনে মনে বলছে, ইস, মাহিম এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার অসম্ভব নার্ভাস লাগছে। ওর চাহনিগুলো এত নেশা কাতর কেন আমাকে অস্থির করে দেয়। ও কি আমাকে কিছু বলতে চাই? জিজ্ঞেস করব আমি কি বলতে চাই, করি। না হলে এভাবে তাকিয়ে থাকলে আমি লজ্জায় পাগল হয়ে যাব। সানজিদা মাহিমকে কিছু বলতে যাবে তার আগে মাহিম জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি নাকি চলন্ত ক্লাসে স্যারের সামনে থেকে হঠাৎ করে চলে এসেছেন, এটা কি সত্য? সানজিদা জিভের কামড় দিয়ে মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মাহিম
মুচকি হেসে আবার বলল। তা এমন করার কারণ কি একটু বলবেন? সঞ্জিতা এবার মাথা তুলে জোর দিয়ে বলল। এমন করব না কেন বলো? শুভ আর তাসনিয়া বলছিল তুমি নাকি অনেক অসুস্থ। সেদিন বৃষ্টিতে ভিজে বাসায় এসেছো। আমি এসব শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তোমার কাছে ছুটে এসেছি। একবার ভাবো, যদি না আসতাম তাহলে কি হতো? মাহিম এবার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল। কি আর হতো, হয়তো তোমাদের ছেড়ে অনেক দূরেই চলে যেতাম। এই একাকিত্ব জীবনের সমাপ্তি ঘটতো। ভালোই হতো, তাই না? কথাগুলো শেষ করে মাহিম যে সঞ্জিতার দিকে তাকায় ও দেখে সঞ্জিতা অঝরে কাঁদছে। মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। তাও কোনো রকম নিজেকে সামনে সঞ্জিতাকে জিজ্ঞেস করলো। এ কি, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সঞ্জিতা কাঁদতে কাঁদতে বলল। তুমি এসব কি বললে? কেন বললে? এগুলো কেমন কথা? বলে আরো জোরে কান্না শুরু করলো। মাহিম কি করবে না করবে ভেবে পাচ্ছে না, তাই আর কোনো উপায় না পেয়ে সঞ্জিতার হাত ধরে একটানে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সঞ্জিতা মাহিমের বুকে আসা মাত্রই ওর কান্না থেমে যায়। মাহিম ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলছে। হ্যাঁ বোকামে, এভাবে কেউ কান্না করে? আচ্ছা সরি, আর কখনো এসব বলবো না। তুমি প্লিজ কান্না করো না। তোমাকে কাঁদাতে চাই না আমি। তুমি হলে আমার জীবনে এমন একটা মানুষ যার চোখে অশ্রু আমি কখনো দেখতে চাই না। খুব কষ্ট হয় আমার। কোনোদিন ভাবিও নি আমি কোনো মেয়ের সংস্পর্শে আসবো, কিন্তু দেখো ভাগ্য আমাদের আজ কোথায় নিয়ে এসেছে। আমি সরি। সঞ্জিতাও আর না পেরে মাহিমকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তুমি আজ থেকে একা নও। আজ থেকে তোমার পাশে আমি আছি। রাখবে আমাকে? অবশ্যই রাখবো। তবে তবে আবার কি? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না। আমার কিছু অতীত আছে, তুমি কিভাবে তা নিবে আমি জানি না। জানি না আমি। সঞ্জিতা মাহিমকে ছেড়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো। সঞ্জিতা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। ওর খুব ভয় করছে। সবকিছু তো সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ কি বললো এটা মাহিম? কেমন অতীত আছে ওর? সঞ্জিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমাকে বলবে তোমার সব অতীতের কথা? আমি শুনতে চাই। এখন না, আগে নাস্তা করে চলো, তারপর সব বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। না, একসাথে খাবো, আসো। ওকে। এরপর ওরা একসাথে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে মাহিম হলরুমে এসে সোফার উপর চুপচাপ বসে আছে। সঞ্জিতার হার্টবিট বেড়ে যাচ্ছে ক্রমশ, তাই দ্রুত হাতের কাজ শেষ করে 2 কাপ কফি বানিয়ে সঞ্জিতার কাছে চলে আসে। 1 কাপ সঞ্জিতাকে দিয়ে সঞ্জিতা ওর সামনে বসে বলল। এখন বলো, আমি শুনতে চাই সব। মাহিম 1 চুমুক কফি খেয়ে বলল। আমি যখন কলেজে পড়ি তখন আমার আপন মা মারা যান। বাস্তব জীবনটা আসলে কেমন সেদিন থেকে বুঝতে শুরু করি। আমার আপন বাবা থেকেও যেন না থাকার মতো ভান করছিল। আমি একা হয়ে যাই হঠাৎ করে। মাকে প্রচণ্ড ভালোবাসতাম। সে সবসময় আমাকে আগলে রাখত, আমাকে অনেক যত্ন করত। বাবার আচরণ তখন স্বাভাবিকই ছিল, কিন্তু মা মারা যাবার পর বাবা আমার সাথে দরকার ছাড়া কথা বলে না। মাসে মাসে শুধু টাকা দেয়। টাকা দিয়ে হয়তো ভালো থাকা খাওয়া পড়া যায়, কিন্তু টাকা দিয়ে সত্যিকারের সুখ, সঙ্গ, ভালোবাসা কিংবা একাকিত্ব দূর করা যায় না। তার জন্য আপন মানুষদের পাশে দরকার হয়। আমি সব হারিয়ে ফেলি। মা মারা যাবার 1 বছরের মাথায় বাবা আরেকজনকে বিয়ে করে। আমি সেদিন বুঝে যাই আমার আপন বাবা আমার মাকে কোনোদিন ভালোই বাসেনি। বাবা আমার কাছে একবার জিজ্ঞেসও করেনি আমি নতুন মা চাই কিনা। সত্যি বলতে সে তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। আমি না সেখানে আর থাকতে পারি না। মায়ের স্মৃতি আর ওদের এসব আমাকে অসম্ভব পরিমাণে ডিপ্রেশনে ফেলে দেয়। তাই আমি একদিন বাবাকে বলে নিজে আলাদা থাকার কথা জানাই। সে শুধু বলে, যা ইচ্ছে করো। আমি একটা বাসা ভাড়া নিই, সেখানে এতদিন একা একা ছিলাম। বাবা কোনোদিন আমাকে তার কাছে ডাকেনি। আমি বুঝে যাই যে সে আর আমাকে চায় না, যেমন আমার মাকেও চায়নি। আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার টাকার দরকার হবে সামনে। 6 মাসে কাজ শিখে কাজ শুরু করি। বাবাকে জানিয়ে দিলাম তাকে আর আমাকে টাকা দিতে হবে না। আজ আমি মাসে 2 থেকে 3 লাখ, আবার কখনো তারও বেশি টাকা আয় করি ফ্রিল্যান্সিং থেকে। তাই সিদ্ধান্ত নিলাম নিজে একটা ফ্ল্যাট কিনবো। কথাটা কিভাবে যেন বাবার কানে যায়। সে হঠাৎ করে একদিন আমাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসে আর বলে, এই ফ্ল্যাটটা পছন্দ হয় কিনা। আমি হ্যাঁ বললে সে সাথে সাথে এটা আমাকে কিনে দেয়। চাবিটা আমার হাতে দিয়ে বাবা কি বলেছিল জানো? আজ থেকে তুই তোর জীবন নিয়ে থাক। তোর মায়ের নামে টাকাগুলো ছিল, যা দিয়ে তোকে এই ফ্ল্যাট কিনে দিলাম। আমার আর কোনো দায়িত্ব নেই। বাবা চলে যায়। আমি বড় হয়েছি, তাই বুঝতে পারি যে তার নতুন স্ত্রী চায় না আমি তাদের মাঝে আর আসি। আমি তখন তবে বলেছি এই কারণে যে
তুমি কি এমন একটা মানুষের সাথে থাকবে যার আশপাশে কেউ নেই, তার পরিবারের? আমি বলতে গেলে নিঃস্ব। তুমি শুভ আর তাসনিয়া ছাড়া আমার এখন কেউ নেই এই দুনিয়াতে। এমন একটা মানুষের সাথে জীবন জড়িয়ে তোমারই হয়তো ক্ষতি হবে, তাই বলছি ভেবে দেখো। সঞ্জিতার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল। ও মাহিমের হাতটা শক্ত করে ধরে পড়ল। দুটো মানুষের এক হওয়ার জন্য কি সত্যিই পরিবারের প্রয়োজন? আমি মনে করি না। পরিবার তো শুধু আমাদের ভালো মন্দ দেখে এক করে দেয়, তাদের দায়িত্ব এতটুকুই। তোমার পরিবার নেই তাতে কি? আমারও তো কেউ নেই, আমরা দুজনেই একা। আমি জানি একা থাকার কষ্টটা। তোমার সাথে থাকার জন্য আমাকে এক মুহূর্তেও ভাবতে হবে না, কারণ তুমি হলে আমার মনের মতো একটা মানুষ। আমার যেমন কেউ নেই তেমনি তোমারও কেউ নেই। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমাদের ভাগ্যটা হয়তো একসাথেই লেখা ছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমি সেই প্রথম দিন থেকে তোমাকে পছন্দ করি, কারণ তুমিই একমাত্র ছেলে যে আমার রূপে অন্ধ হয়ে আমার পেছনে ঘুরতে না। আর যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয় সেই দিনও আমি তোমার চোখে আমাকে একটা অসাধারণ মেয়ের মতোই দেখেছি। আমি সবসময় মনে মনে এমন কাউকে চাইতাম যে সে যেন আমাকে ভালোবাসে, আমার ভেতরটাকে ভালোবাসে, আমার আমিটাকে সে বোঝে। সে যেন আমার বাহিরের রূপে বিভোর হয়ে আমাকে না পছন্দ করে, কারণ বাহিরের এই রূপ 2 দিনের। তুমি ঠিক তেমনই একটা ছেলে মাহিম। আমি তোমাকেই চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার শুধু তোমাকেই চাই। আমাদের এক হওয়ার জন্য কোনো পরিবার লাগবে না, আমরা একাই একে অপরের জন্য যথেষ্ট। কথাগুলো শেষ করে সঞ্জিতা মাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিমও ওকে জড়িয়ে ধরে বলল, তোমার কেউ নেই মানে? বাবা মা কোথায় তা তো বললে না। আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন। আমার মামা খালারা আমাকে বড় করেছে। আমার বাবা মার অনেক টাকা ছিল, সেই টাকা দিয়ে এত বড় হয়েছি। আর এই ফ্ল্যাটটা মামার আমাকে কিনে দিয়েছে থাকার জন্য। তারাও তাদের দায়িত্ব শেষ করে যে যার মতো আছেন। তোমার হাত খরচ বা শপিংয়ের টাকা কিভাবে পাও? আমাদের আগের বাসা ভাড়া দেওয়া আছে, সেখান থেকে যা টাকা আসে তা দিয়েই চলে যায়। আমার বাবা মা অনেক ভালো ছিলেন, তারা আমার জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। তাদের দোয়া আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি। তাই আমি চাই তুমিও ভালো থাকো আমার সাথে। আমি হয়তো তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। তোমার কাছে অন্যরকম একটা শান্তি পাই। এই শান্তি আমি বাবা মার পর শুধু তোমার কাছেই পেয়েছি। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি মাহিম, সত্যি ভালোবেসে ফেলেছি। মাহিম ও সঞ্জিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সত্যি বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার চোখ জোড়া তোমার জন্য পাগল। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমিও বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও না। আজ অনেক দিন পর মাহিম আপন কাউকে পেয়েছে। ওর শূন্য বুকটা ভরে গিয়েছে সঞ্জিতার ভালোবাসায়। আজ ওদের খুশি দিন, অনেক বড় একটা খুশি দিন আজ থেকে শুরু হবে। মাহিম সঞ্জিতার ভালোবাসার দিন। হঠাৎই হাততালির শব্দ আসে। মাহিম আর সঞ্জিতা ভূত দেখার মতো ভয় পেয়ে তাকায়। ওরা দেখে শুভ আর তাসনিয়া দাঁড়িয়ে আছে। ওদের দুজনের চোখে অশ্রু এবং অনেক খুশি। শুভর কাছে মাহিমের বাসার এক্সট্রা একটা চাবি অনেক আগে থেকে ছিল, মাহিমই দিয়েছিল যদি কোনো দরকার পড়ে। তাই শুভ আর তাসনিয়া মাহিমকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তাই মাহিমের না করা সত্ত্বেও ওরা দুজন চলে আসে। ওরাও কে দেখতে এসে ওদের এভাবে দেখে ফেলে। শুভ আর তাসনিয়া ওদের দুজনের পাশে বসে শুভ তাসনিয়াকে উদ্দেশ্য করে বলল, তাসনিয়া, আমি জানতাম ওরা এক না একদিন এক হবেই। দেখেছো, আমার কথা সত্যি হলো। কংগ্রেচুলেশন তোদের। খুব খুশি লাগছে তোদের একসাথে থেকে। আসলেই কংগ্রেচুলেশনস। আজকে তুমি আর আমি চিন্তামুক্ত। শয়তানটাকে এখন আর না খেয়ে থাকতে হবে না। তাসনিয়ার কথা শুনে সবাই হেসে দেয়। মাইমা সঞ্জিতাও খুব খুশি। সেই দিন শেষে ওরা একটা নতুন পরিবার পেল। ওরা 4 জন ঠিক করে শুভ আর মাহিম ভার্সিটি শেষ করা মাত্রই ওরা ওদের প্রিয় মানুষটাকে বিয়ে করবে। সঞ্জিতা আর তাসনিয়া খুব খুশি। সঞ্জিতার আগে আপন কেউ ছিল না, কিন্তু মাহিমের কাছে এসে ও ভাইয়ের মতো, শুভ আর বোনের মতো তাসনিয়াকে কাছে পেয়েছে। সঞ্জিতা খুশিতে আত্মহার। আজ দিন শেষে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটাই অন্যরকম, যা সঞ্জিতা আর মাহিম অনুভব করছে। গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।